হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তাহলে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আবার চলে এসেছি, যেখানে ডাব্লিউবিসিএস এর লেকচার চ্যাপ্টার ওয়াইজ আমাদের লেকচার সিরিজ কভার হচ্ছিল। যেখানে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমরা জানোই যে এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যেখানে আমরা আজকে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার নিয়ে ডিসকাস করব। আমরা ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে ডিসকাস করব এবং ফান্ডামেন্টাল ডিউটিজ নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। এবং তোমরা যদি ডাব্লিউবিসিএস এর বিগত যদি প্যাটার্নটা দেখো, তাহলে লক্ষ্য করতে পারবে যে এই মানে ডাব্লিউবিসিএস 2023 যদি তোমরা প্যাটার্ন দেখো, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এসছে। এবং তোমাদের বিশেষ করে বলে রাখি, এই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ডাব্লিউবিসিএস এর একটা ফেভারিট চ্যাপ্টার। তার কারণ রয়েছে কতগুলো। তার কারণটা হচ্ছে আমরা তো মোটামুটি ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 পড়ি, তারপরে ওটাকে শেষ করে দিই। কিন্তু এত ছোট ছোট এখানে ডিটেলস গুলো রয়েছে, এত ছোট ছোট অ্যাক্টস রয়েছে, এত ছোট ছোট কেসেস রয়েছে, যেখান থেকেও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর প্রশ্ন আসবে। এবং যদি ফান্ডামেন্টাল রাইটস এর প্রশ্ন কমও আসে, তাহলেও মাথায় রাখবে এই ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন বোঝার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে এইখানে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কিন্তু আলোচনা করব, আমরা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব আমাদের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে সেই নিয়ে। ওকে, তাহলে আর বেশি সময় নষ্ট না করে তোমাদের প্রথম টপিকটা এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, সেখানে চলে যাচ্ছি। একটা বেসিক ইন্ট্রোডাকশন থেকে আমরা শুরু করছি। তাহলে দেখো, এটা বলার কিছু নেই, আমাদের যে মৌলিক ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, এটি কোথায় রয়েছে? এটি রয়েছে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3 তে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে। এটি কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে? এটি রয়েছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 এর মধ্যে রয়েছে। তোমরা জানো যে ফান্ডামেন্টাল রাইটস যদি তোমাকে বলে, তাহলে অবশ্যই সেটা কিন্তু হচ্ছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32। কিন্তু ফান্ডামেন্টাল রাইট অ্যাজ আ হোল কিন্তু আমাদের রয়েছে 12 থেকে 35, যেখানে আমরা 12 নম্বরে রাষ্ট্রের কি ডেফিনেশন রয়েছে সেটা জানবো। 13 নম্বরে আমরা দেখবো যে যদি কোনো পার্লামেন্ট বা কোনো স্টেটের ল এমন কোনো যদি আইন বানায় যেটা আমাদের মৌলিক অধিকারের সাথে ক্ল্যাশ করছে, ভায়োলেট করছে, তাহলে সেটাকে কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে সেটাকে নাল অ্যান্ড ভয়েড ক্যান্সেল ডিক্লেয়ার করতে পারে। তাছাড়াও 32 এর পরেও কিন্তু 33, 34, 35 কিছু কিছু আমাদের অধিকার সম্পর্কে বলে, ঠিক অধিকার না, অধিকার সম্পর্কে বলে। তো সেইগুলো নিয়ে কিন্তু এই আলোচনা করা রয়েছে অ্যাজ আ হোল আর্টিকেল 12 থেকে 35। এবার 2 নম্বর পয়েন্টটা দেখো, আমরা কিন্তু সবাই জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন মোটামুটি প্রায় কিন্তু 3 বছর বানাতে সময় লেগেছিল, 2 বছর 11 মাস এবং 18 দিন। সেখানে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের যারা কনস্টিটিউশন মেকার তারা বিভিন্ন দেশের বেস্ট ক্যারেক্টারিস্টিক্স গুলোকে নিয়ে আমাদের সংবিধান কিন্তু তৈরি করেছে। সেখানে যদি দেখো, তাহলে এই যে মৌলিক অধিকার সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে নেওয়া হয়েছে। ইউনাইটেড স্টেটস যেখানে মৌলিক অধিকার নিয়ে কথা বলে সেটাকে কিন্তু বলা হয় বিল অফ রাইটস। প্রথম দিকে 10খানা বিল অফ রাইটস থাকলেও নতুন করে কিন্তু আরো বিল অফ রাইটস ইউনাইটেড স্টেটস অ্যাড করেছে। তো এই যে বিল অফ রাইটস এর যে সনদ, সেখানে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস নিয়ে বলা রয়েছে। এবং মৌলিক অধিকার কিন্তু আমরা কোথায় থেকে অ্যাড করেছি? ইউনাইটেড স্টেটস থেকে অ্যাড করেছি। এবার দেখো, এই যে পার্ট 3 এতটাই গুরুত্বপূর্ণ, মানে মৌলিক অধিকার এতটাই গুরুত্বপূর্ণ, তাকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলে কিন্তু ডেসক্রাইব করা হচ্ছে। ম্যাগনা কার্টা বলতে কিন্তু বলতে পারো যে সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে যে ইম্পর্টেন্ট নোশন গুলো আমাদের সংবিধানে রয়েছে, সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। এবারে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে স্যার, সংবিধানে তো এত কিছু রয়েছে, তো আজকে পার্ট 3 কেই কেন আমরা বেশি গুরুত্ব দিচ্ছি? তার কিন্তু একটা কারণ রয়েছে। যদি আমরা ফান্ডামেন্টাল রাইটের ডেফিনেশনে যাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ফান্ডামেন্টাল রাইট মানুষের পূর্ণ বিকাশের ক্ষেত্রে, ফুল পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইট খুবই দরকার। আজকে ফর এক্সাম্পল দেখো,
আজকে যদি তোমরা যে কোনো ধরনের যদি এক্সাম্পল নাও, যে আমাদের যে রাষ্ট্র রয়েছে, রাষ্ট্র তো অনেক কল্যাণমূলক কাজের মাধ্যমে আমাদের যে বিকাশ, আমাদের যে ডেভেলপমেন্ট, সেটার দিকে কিন্তু চালিত হচ্ছে, সেটার দিকে অনেক পলিসিস, প্রোগ্রামস, অনেক কিছু গভর্নমেন্টাল স্কিমস, ওয়েলফেয়ারের দ্বারা কিন্তু আমাদের একটা বিকাশ করছে, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করছে। কিন্তু তার সাথে সাথে সংবিধান কিছু ফান্ডামেন্টাল রাইটকে সংরক্ষণ করে, যেইগুলো মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের ন্যূনতম অধিকারের জন্য, মানুষের ন্যূনতম বিকাশের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। যেরকম দেখো আর্টিকেল 19 এ সাবক্লজ 1 এ কি কথা বলছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে বাক স্বাধীনতার অধিকারের কথা কিন্তু বলা হচ্ছে কোথায়? ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন, আর্টিকেল 19। এবারে দেখো আমি অ্যাজ আ ভারতীয় নাগরিক কি চিন্তা ভাবনা করছি, আমার কি মতাদর্শ রয়েছে, আমার কি ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমি ফ্রিলি উইথাউট এনি রেস্ট্রিকশন আমি কিন্তু সবার কাছে রাখতে পাচ্ছি। সেটা কোনো ব্যক্তি বিশেষ হোক না কেন, সেটা কোনো রাষ্ট্র হোক না কেন, বা সেটা লিখে হোক না কেন, বলে হোক না কেন, পাবলিশ করে হোক না কেন, আমি আমার যে চিন্তা ভাবনা, আমার যে মতাদর্শ, সেটা কোথায়? সেটা কিন্তু সবার কাছে রাখতে পারছি আমি। তাহলে এই যে সংবিধান কিন্তু আমাকে এই রাইটটা দিচ্ছে, অধিকারটা দিচ্ছে, যেখানে আমি আমার মতাদর্শ, আমার ভাবনা, আমার চিন্তা বিনা কোনো রেস্ট্রিকশনে, বিনা কোনো স্টেটের ভায়োলেশনে আমি কিন্তু সেটাকে রাখতে পারছি সকলের সামনে। আজকে মনে করো যদি আমাকে এই রাইটটা না দেয়া হতো, তাহলে হতে পারে যে আমি সরকারকে কোনোদিনও সমালোচনা করতে পারতাম না, তাহলে হতে পারে আমার যে রাজনৈতিক মতাদর্শ সেটা আমি লোকের কাছে তুলে ধরতে পারতাম না, আজকে আমার যে ইডিওলজি, আমার যে ইকোনমিক যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে ধরতে পারতাম না। তাহলে এই যে আর্টিকেল 14 থেকে শুরু করে আর্টিকেল 32 তে যে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হচ্ছে, সেটা এতটাই ইম্পর্টেন্ট, যেটা মানুষের মানে কিন্তু এখানে আমি নাগরিকের কথা বলছি, সেখানে নাগরিকদের, সিটিজেন্সদের পার্সোনালিটির ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হয়ে দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু একটু বিশেষ করে খেয়াল করবে যে ফান্ডামেন্টাল রাইটস কেন এত ইম্পর্টেন্ট। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার, ফান্ডামেন্টাল রাইটস এর উপরে আমাদের যারা সংবিধানের মেকার, যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যারা এই ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত আলোচনা করেছে, তারা কেন মৌলিক অধিকার নিয়ে এত সচেতন? তার কিন্তু প্রধান কারণ রয়েছে। দেখো, প্রথম যে কারণটা সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। আমি একটা এক্সাম্পল দিই। দেখো জালিয়ানওয়ালা বাগ, আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ করতে গেছিলাম, কিন্তু সেখানে বিনা কোনো ওয়ার্নিং এ ব্রিটিশ সরকার কিন্তু আমাদের উপরে গুলি চালায়। কিন্তু দেখো আজকে ইন্ডিয়াতে, মানে আজকের ভারতে আমাদের কিন্তু এই রাইটটা রয়েছে, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইথাউট আর্মস। তাহলে আমি কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ করতে পারি বিনা কোনো অস্ত্রে। তাহলে কোনো সরকার বা কোনো ব্যক্তি বা কোনো বিশেষ আমার উপরে কিন্তু আক্রমণ করতে পারবে না, বা আমার যে অধিকার রয়েছে সেটাকে ভায়োলেট করতে পারবে না, যদি আমার সমাবেশ শান্তিপূর্ণ হয়। যদি তোমরা ব্রিটিশ ইন্ডিয়া যদি দেখো যে পলিটিক্যাল পার্টিগুলো এসছে, সেই পলিটিক্যাল পার্টিগুলোকে ব্রিটিশরা কিন্তু বিনা কোনো দ্বন্দ্বে বা বিনা কোনো আক্রমণ হানিয়ে সেটাকে কিন্তু কমপ্লিটলি ব্যান করে দিয়েছে। তাহলে আজকে কিন্তু আমার এই অধিকারটা আছে, আজকে ফ্রিডম টু জয়েন এনি অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, ইউনিয়ন, সোসাইটি। আমি যদি চাই যে কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করতে পারি, আমি যদি চাই যে কোনো ইউনিয়ন জয়েন করতে পারি, আমি যদি চাই আমার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেইগুলো আমি কিন্তু জয়েন করতে পারি। তাহলে এই যে ব্রিটিশ ইন্ডিয়া, যে ব্রিটিশ সরকার ছিল, তারা কিন্তু মাঝে মাঝেই মানুষের যে ন্যূনতম স্বাধীনতা, ন্যূনতম যে অধিকারগুলো রয়েছে সেইখানে কিন্তু হস্তক্ষেপ করেছে। তো যারা সংবিধান মেকার তারাও তো এর ভিকটিম, তারাও তো এইগুলোকে অনেকটাই নিজের মধ্যে দিয়ে দেখেছে, হিস্ট্রির মাধ্যমে দেখেছে যে না আমাদের সাথেও এরকম হয়েছে। তো তারা এটা কিন্তু করতে গেছে যে যাতে কোনো রকমের সংসদ, পার্লামেন্ট হোক না কেন,
স্টেট হোক না কেন, মানে রাজ্য সরকার হোক না কেন বা যে কোনো অথরিটি হোক না কেন, যেন এই অধিকারগুলোকে কাটতে না পারে, যেগুলো বেসিক মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের লিবার্টির জন্য, মানুষের ফ্রিডমের জন্য। ফ্রিডম তো শুধু পলিটিক্যাল হয় না, শুধু তো আমি রাজনৈতিক একটা আমি স্বাধীনতা পেয়ে গেলাম সেটা তো না। যদি মানুষ নিজেকে প্রকাশ করতে না পারে তাহলে কি ধরনের বিকাশ, কি ধরনের ফ্রিডম আর কি। তো এই হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার কিন্তু প্রথম যে আমরা দেখতে পারলাম। 2 নম্বর দেখো, সেটা হচ্ছে আমাদের ডাইভার্সিটি। আমাদের ডাইভার্সিটি আমি কয়টা এক্সাম্পল দিই তোমাদের। দেখো, যদি তোমরা চলে যাও পাকিস্তানে, তাহলে পাকিস্তানে কিন্তু তোমরা দেখতে পারবে যে সেটা কিন্তু একটা ইসলামিক রাজ্য, এবং পাকিস্তান যখন গঠিত হয় তখনও কিন্তু মোহাম্মদ আলী জিন্না যারা সাউথ এশিয়ান যারা মুসলিম রয়েছে তাদেরকে এইটাই বলে যে ইন্ডিয়া ইজ ফর দ্য হিন্দুজ অ্যান্ড পাকিস্তান ইজ ফর দ্য সাবকন্টিনেন্টাল, যারা বিলিভ করে ইসলামিক মতাদর্শে। কিন্তু ইন্ডিয়া দেখো, আমরা এই অধিকারটা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে রাইট টু রিলিজিয়ন। রাইট টু রিলিজিয়ন যদি আর্টিকেল 25 থেকে আমি আর্টিকেল 28 দেখি, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু ধর্মীয় যে অধিকার সেটা কিন্তু দেয়া হচ্ছে। এই ধর্মীয় অধিকারের ফলে আমরা যারা মেজরিটি, যারা হিন্দু, তারা তো নিজের যে রাইটটা রয়েছে সেটাকে এনজয় করছি। আজকে আমরা যে কোনো ধর্মে বিলিভ করতে পারি, ফ্রিডম অফ কনসাইন্স, আমরা আমাদের ধর্মকে প্রোপোগেট করতে পারি, আমরা সেটাকে প্রিচ করতে পারি, আমরা সেটাকে প্রফেস করতে পারি। কিন্তু যারা আমাদের মাইনরিটি ভাই বোনেরা রয়েছে তাদেরও কিন্তু স্বাধীনতা রয়েছে, তারা যে কোনো ধর্মীয় মতাদর্শে বিলিভ করতে পারে, যে কোনো ধর্মীয় সেলিব্রেশনে যোগদান করতে পারে, যে কোনো ধর্মের কথা অন্যকে কিন্তু প্রোপোগেটও করতে পারে, প্রিচও করতে পারে। তাহলে আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এটা তো প্রিয়াম্বলে আমাদের রয়েছেই। তাছাড়া এই অধিকারটাও রয়েছে যে আমি যদি চাই তাহলে আমি যে কোনো ধর্মীয় মতাদর্শে আমি বিলিভ করতে পারি, এবং এমনকি আমি যদি নাস্তিকও থাকতে চাই তাহলেও কিন্তু আমার রাজ্য আমাকে সুযোগটা দিচ্ছে। তাহলে ডাইভার্সিটি, যারা আমাদের মাইনরিটি, যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তারাও যেন এক্সক্লুডেড ফিল না করে, তার জন্য কিন্তু অধিকারগুলো। একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল তোমরা বুঝতেই পারবে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট ফর মাইনরিটিস, যেটা আর্টিকেল 29 এবং 30-এ রয়েছে। সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার মাইনরিটিসদের জন্য যেটা রয়েছে, যে লিঙ্গুইস্টিক এবং রিলিজিয়ান যে মাইনরিটিস রয়েছে তাদের জন্য কিন্তু এই রাইটটাও কিন্তু রয়েছে। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের দুটো গুরুত্বপূর্ণ কারণ কেন এটি দেয়া হচ্ছে, কেন আমাদের ফান্ডামেন্টাল রাইটটা দেয়া হচ্ছে। এবং 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ, যেন কোনো সময় পার্লামেন্ট যেন অগ্রাধিকার না পায়। অবশ্যই আমাদের যেহেতু পার্লামেন্টারি স্ট্রাকচার ইউকে থেকে নেওয়া হয়েছে, যদি তোমরা ইউকে দেখো তাহলে ইউকে এমন একটা দেশ যেখানে দেখবে পার্লামেন্টারি সভার্জিনিটি রয়েছে, যে পার্লামেন্ট কিন্তু বলতে পারো যে এক ধরনের সভারেন। কিন্তু আমাদের এখানে দেখো, পার্লামেন্টের কাছে ক্ষমতা থাকলেও পার্লামেন্ট যেন তেন প্রকারে আইন বানিয়ে যাতে মানুষের অধিকারে হস্তক্ষেপ না করতে পারে, সেজন্য কি করা হচ্ছে, সেজন্য এই ফান্ডামেন্টাল রাইট দেওয়া হচ্ছে। আজকে ফর এক্সাম্পল ভালো ওয়েদার রয়েছে, আমি আমার বন্ধুর সাথে কোথাও বসে আড্ডা মারছি, হঠাৎ করে পুলিশ এলো, বিনা কোনো কারণে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আমি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারি, বলতে পারি যে আমাকে বিনা কোনো কারণে অ্যারেস্ট করা হয়েছে। জুডিশিয়ারি সেই পুলিশ অফিসারটাকে ডেকে পাঠাবে, জিজ্ঞেস করবে কিসের ভিত্তিতে আপনি অ্যারেস্ট করেছেন, কোন গ্রাউন্ডে আপনি অ্যারেস্ট করেছেন, এবং সে যদি ঠিক জবাব না দিতে পারে তাকে কিন্তু সাসপেন্ড করা হবে, আমাকে করা হবে ফ্রি। এবং প্রত্যেক ডিটেনশনের পরে 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। তাহলে এই অধিকারগুলো কিন্তু আমার রয়েছে, যেন তেন প্রকারে পার্লামেন্ট ল বানাতে পারবে না, এবং কোনো এক্সিকিউটিভ অ্যাকশনের দ্বারাও মানুষের যে অধিকার, যেটা আমাকে আর্টিকেল 14 থেকে 32 দিচ্ছে, সেটি ভায়োলেট করা যাবে না। তাহলে এই হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইটের একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিলাম। এবার আমি একটু চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো কি অ্যাবসলিউট? আজকে ইন্ডিয়ান লোকেরা, ইন্ডিয়ান যারা মানুষজন রয়েছে, তারা সব ধরনের বা যে কোনো ভাবে ফান্ডামেন্টাল রাইটকে এনজয় করতে পারে? তাহলে উত্তরটা হবে আমার না। দেখো, ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন আমাদের রয়েছে,
কিন্তু আজকে আমি যদি চাই, আমি তো এই এক্সপ্রেশনটা বা এই স্পিচটা দিতে পারি না যে ওসামা বিন লাদেন কত ভালো লোক। আজকে আমি এরকম কোন স্পিচ এবং এক্সপ্রেশন দিতে পারি না যেখানে আমার দেশের অখণ্ডতা, ঐক্যতা বা সার্বভৌমত্তা থ্রেট হচ্ছে। আজকে আমি এমন কোন স্পিচ এন্ড এক্সপ্রেশন দিতে পারবো না যেখানে আমার সাথে অন্য দেশের সম্পর্ক খারাপ হবে। আজকে আমি এমন কোন স্পিচ এবং এক্সপ্রেশন দিতে পারবো না যেখানে পাবলিক মরালিটি হোক না কেন বা যে আমাদের যে পাবলিক অর্ডারটা রয়েছে সেটা ব্রেক হোক। সেরকমই দেখো, আমি সমাবেশ করতে পারবো কিন্তু সেটা কিন্তু শান্তিপূর্ণ হতে হবে। আজকে আমি যে কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন জয়েন করতে পারি, কিন্তু এমন কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন জয়েন করতে পারবো না যেটা আমার ইন্ডিয়ার সিকিউরিটির এগেইনস্টে। তাহলে এইখানে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট কিন্তু অ্যাবসলিউট না, কোয়ালিফাইড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই রেস্ট্রিকশন গুলো বসায় কে? তাহলে মাথায় রাখবে, ফান্ডামেন্টাল রাইটের উপরে রেস্ট্রিকশন, এই যে রিজনেবল রেস্ট্রিকশন, এইটা বসায় হচ্ছে আমাদের পার্লামেন্ট। পার্লামেন্ট বিভিন্ন সময় পার্লামেন্টারি অ্যাক্টের দ্বারা কিন্তু এই যে আমাদের অধিকারগুলো রয়েছে সেখানে কিন্তু হস্তক্ষেপ করতে পারে, কিন্তু অবশ্যই হস্তক্ষেপটা করা হবে আমাদের দেশের জন্য, মানে অ্যাজ আ ন্যাশনাল ইন্টারেস্টকে মাথায় রেখে। এমন না যে ব্যক্তি স্বাধীনতা গ্রাস করার জন্যই তারা রেস্ট্রিকশন আনলো। ওকে, তাহলে এইটা কিন্তু খেয়াল রাখবে। এবার দেখো, এই যে ফান্ডামেন্টাল রাইট, এটা তো বিচারযোগ্য করতেই হবে। যদি ফান্ডামেন্টাল রাইট ন্যায়সঙ্গত বা বিচারযোগ্য না হয় তাহলেই তো মুশকিল। আজকে যদি ফান্ডামেন্টাল রাইটকে আমি যদি সুপ্রিম কোর্টে যদি আমার ফান্ডামেন্টাল রাইট কেউ কেড়ে নেয়, আমি যদি সুপ্রিম কোর্টে সেটাকে চ্যালেঞ্জ না করতে পারি, সেটাকে যদি আমি সুপ্রিম কোর্টে যদি সেটাকে আমি চ্যালেঞ্জ না করতে পারি বা সেটার এগেইনস্টে যদি আমি মামলা না করতে পারি, তাহলে অধিকারের কি প্রয়োজন? আজকে পার্লামেন্ট এমন কোন আইন বানালো যেখানে বললো সরকারকে সমালোচনা করা যাবে না, তাহলে সেক্ষেত্রে তো আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্র আমার অধিকারের উপরে কিন্তু জেনে শুনে হস্তক্ষেপ করছে। সেখানে আমি সুপ্রিম কোর্টে যেতে পারবো আর্টিকেল 32-তে, আমি হাইকোর্টে যেতে পারবো আর্টিকেল 226-এ, এবং আমার এই যে অধিকার কারা হয়েছে সেটার উপরে কিন্তু আমি হস্তক্ষেপ করতে পারি বা আমি কিন্তু মামলা করতে পারি। ওকে, তাহলে ফান্ডামেন্টাল রাইট কিন্তু জাস্টিসিয়েবল। আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, আমি হাইকোর্টে যেতে পারি আমার ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করার জন্য। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, যেটা আমি বললাম যে আর্টিকেল 32-তে আমি সুপ্রিম কোর্টে যাব যদি আমার ফান্ডামেন্টাল রাইটকে কেউ কেড়ে নেয়। আর্টিকেল 226-এ আমি হাইকোর্টে যাব যদি আমার ফান্ডামেন্টাল রাইটকে কেউ কেড়ে নেয়। তাহলে হাইকোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্টেও যেতে পারি। ওকে, নেক্সট দেখো, তাহলে ফান্ডামেন্টাল রাইট কি সাসপেন্ড করা যেতে পারে? হ্যাঁ, মাথায় রাখবে যে ফান্ডামেন্টাল রাইট শুধু একটা সময়তেই সাসপেন্ড করা যেতে পারে। কখন? যখন ন্যাশনাল এমার্জেন্সি চলবে। যখন ন্যাশনাল এমার্জেন্সি চলবে তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু সাসপেন্ড করা যেতে পারে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে যে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা গেলেও ন্যাশনাল এমার্জেন্সির সময় দুটো আর্টিকেল ন্যাশনাল এমার্জেন্সির সময়ও সাসপেন্ড করা যাবে না। সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। তাহলে কি বললাম? ফান্ডামেন্টাল রাইট ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। আমাদের যখন জাতীয় জরুরি অবস্থা লাগু থাকবে তখন ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা যেতে পারে, কিন্তু আর্টিকেল 20 এবং 21 কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময়ও সাসপেন্ড হবে না। তাহলে এই দুটো রাইট ছাড়া সবকটা রাইট কিন্তু আমার সাসপেন্ড হলেও হতে পারে। এবং আরেকটা কথা মাথায় রাখবে যে এখানে দুটো আর্টিকেল, আর্টিকেল 359, আর্টিকেল 358 দেখো একটুখানি। তাহলে আর্টিকেল 359-এ কি বলছে? যে ন্যাশনাল এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা হতে পারে, কিন্তু আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 জাতীয় জরুরি অবস্থার সময়ও কিন্তু সাসপেন্ড করা যাবে না। এবং আর্টিকেল 358 কি বলছে দেখো, যখনই ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে
আর্টিকেল 19 কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। কি বলছে? যখনই ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার হবে আর্টিকেল 19 হয়ে যাবে সাসপেন্ড, কিন্তু আর্টিকেল 19 তখনই সাসপেন্ড হবে যদি এমার্জেন্সি লাগু হয় যুদ্ধের কারণে বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে। আচ্ছা, এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে বলে দিই। এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে অন্য দেশ আমাকে অ্যাটাক করেছে, কিন্তু আমার মিলিটারি বা সরকার এখনো ডিক্লেয়ার করেনি যে আমরা অফিসিয়ালি সেই দেশের সাথে যুদ্ধে রয়েছি। তাহলে এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখবে 358, 359। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমি। দেখো, তাহলে যখন আমাদের সংবিধান ফোর্সে এলো 26শে জানুয়ারি 1950, তখন কিন্তু আমাদের 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। কটা? 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। কিন্তু আর্টিকেল 31 যেখানে রাইট টু প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়, সেটি কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 44th সাংবিধানিক যে আমাদের অ্যাক্ট রয়েছে সেটার দ্বারা কিন্তু সেটা ডিলিট করে দেওয়া হয়। মানে রাইট টু প্রপার্টি এখন কিন্তু আর আমাদের ফান্ডামেন্টাল রাইট নেই। রাইট টু প্রপার্টি এখন কোথায় রয়েছে? রাইট টু প্রপার্টি কিন্তু এখন একটি লিগ্যাল রাইট রয়েছে। কোথায় রয়েছে? আর্টিকেল 300A তে। তাহলে কি বললাম? যখন সংবিধান রচিত হয়েছিল তখন আমাদের কিন্তু 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে দেওয়া হয় এবং এটি কোথায় অ্যাড করা হয়? আর কিন্তু ফান্ডামেন্টাল রাইট থাকে না, এটি অ্যাড করা হয় লিগ্যাল রাইটে, যেটি এখন রয়েছে আর্টিকেল 300A তে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আরেকটা নতুন রাইট অ্যাড করা হয় 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, এটি অ্যাড করা হয় আর্টিকেল 21A তে, যেখানে বলা হয় 6 থেকে 14 বছরের বাচ্চার শিক্ষার অধিকার, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। এটি পরবর্তীকালে তুমি দেখবে যে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেই কিন্তু আমাদের যে মৌলিক কর্তব্য রয়েছে সেখানেও কিন্তু রাইট টু এডুকেশনটা অ্যাড করা হয়। ওকে, তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের একটা ইন্ট্রোডাকশন, যেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি ফান্ডামেন্টাল রাইটের প্রথম যে কটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। তাহলে যারা বাংলায় পড়বে তাদের জন্য বাংলায়ও রয়েছে, যারা ইংলিশে পড়বে তাদের জন্য ইংলিশও রয়েছে। তাহলে রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার, এটি রয়েছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। ফ্রিডম, স্বাধীনতার অধিকার, এটি রয়েছে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, এটি রয়েছে আর্টিকেল 23 থেকে আর্টিকেল 24। রিলিজিয়ন, ধর্মীয় অধিকার, আমাদের রয়েছে আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28। সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার, এটি রয়েছে আর্টিকেল 29 থেকে আর্টিকেল 30। প্রপার্টি, এই অধিকারটা আমাদের আগে ছিল, কিন্তু আমরা কি দেখেছি? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 নাগাদ আমাদের এই যে অধিকার, এটি কিন্তু ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং এটি এখন কোথায় রয়েছে? এটি এখন রয়েছে লিগ্যাল রাইট আর্টিকেল 300A তে। এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, এটা আমরা পরবর্তীকালে বুঝবো, এটি রয়েছে আর্টিকেল 32 তে। তাহলে এই 6খানা ফান্ডামেন্টাল রাইট কিন্তু আমাদের এখন রয়েছে। এবার আমি চলে যাচ্ছি 12 নম্বরে। আর্টিকেল 12 যদি আমরা দেখি তাহলে সেখানে কি দেখছি আমরা? রাষ্ট্রের ডেফিনেশন, মানে রাষ্ট্র মানে কি। আমি তোমাদের অনেক সময়তেই অনেক পলিটিক্যাল সায়েন্সের যে টার্মগুলো রয়েছে সেখানে রাষ্ট্র করি, তো তোমরা অনেকেই বলো কি স্যার রাষ্ট্র কেন বলছেন, আমাদের ইন্ডিয়া তো কান্ট্রি। তো রাষ্ট্র আমি এই জন্যই বলছি এই আর্টিকেল 12 জন্য, এবং এটা তোমরা সেম টু সেম তোমরা ডিপিএসপি প্রিন্সিপালেও দেখতে পারবে যে রাষ্ট্রের একটা সংজ্ঞা দেওয়া রয়েছে। তো আর্টিকেল 12তে দেখো কি বলছে, ডেফিনেশন অফ স্টেটে কি বলছে। তাহলে রাষ্ট্র মানে কি আমি একটুখানি ফ্রেশ করে তোমাদের লিখে দেখাই, তোমাদের সুবিধা হবে। তাহলে আর্টিকেল 12 কি বলছে আমাদের বলছে ডেফিনেশন অফ স্টেট, রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করছে। তাহলে ডেফিনেশন অফ স্টেটের মানে কি, যদি আমরা প্রথমে নাম্বার 1 লিখি, ডেফিনেশন অফ স্টেট কিন্তু এখানে অনেক কিছু পড়ছে। এবার কেন
ডেফিনেশন অফ স্টেট এত গুরুত্বপূর্ণ স্যার? এতটা তো গুরুত্বপূর্ণ হওয়ার কথা না। দেখো, আজকে যদি রাষ্ট্র তোমার ফান্ডামেন্টাল রাইটের উপরে হস্তক্ষেপ করে বা তোমার ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেয়, তখন তোমাকে তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে কেস করতে হবে। তো তুমি কার বিরুদ্ধে কেস করবে? রাষ্ট্রের বিরুদ্ধে কেস করবে। তো দেখবে যে কোনো যদি তোমরা কেস খোলো, বেশিরভাগ যদি কেস খোলো, তাহলে দেখবে যে অনেক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কেস করে। যেরকম আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, যেরকম তোমরা দেখতে পারবে গোলকনাথ ভার্সেস, দেখো এই জিনিসটা লক্ষ্য করো, স্টেট অফ পাঞ্জাব, স্টেট অফ পাঞ্জাব। তাহলে পাঞ্জাব যে সরকার রয়েছে তার বিরুদ্ধে গোলকনাথ কেস করছে। যদি তোমরা দেখো কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, তাহলে দেখতে পাচ্ছ যে কেরালা সরকারের বিরুদ্ধে কেস করছে। আবার দেখো মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, তাহলে এ আবার কেন্দ্র সরকারের এগেনস্টে কেস করছে। তাহলে রাষ্ট্র সংজ্ঞা এই জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তার কারণ যখন আমরা মামলা করব, যদি আমার অধিকার কেউ কেড়ে নেয়, তাহলে কার বিরুদ্ধে মামলা করছি সেটা এক ক্যাটেগরিতে সবাইকে ক্যাটেগরাইজ করার জন্য। ওকে, তাহলে একটুখানি দেখে নেব আমরা। তাহলে দেখো নাম্বার 1 এ রাষ্ট্রের ডেফিনেশনে কে পড়ছে? তাহলে নাম্বার 1 এ পড়ছে গভর্নমেন্ট অফ ইউনিয়ন। আচ্ছা, এই গভর্নমেন্ট অফ ইউনিয়ন বলতে কার কার কথা বলছি? গভর্নমেন্ট অফ ইউনিয়ন বলতে আমি বলছি পার্লামেন্টের কথা, সংসদ, এবং এক্সিকিউটিভের কথা, মানে শাসন ব্যবস্থার কথা। তাহলে এটা গেল আমার কেন্দ্র সরকারের। এবার দেখো 2 নম্বর, দেখো 2 নম্বর দেখো গভর্নমেন্ট অফ স্টেট, মানে রাজ্যের কথা আমি বলছি। তাহলে যদি রাজ্যের বিরুদ্ধে কেস করি, তাহলে রাজ্যের বিরুদ্ধে আমি কার কার মধ্যে রাজ্য ডেফিনেশন পড়ছে? দেখো পড়ছে স্টেট লেজিসলেচার। আজকে স্টেট লেজিসলেচার যদি এমন কোন আইন পাস করে যেটা আমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তাহলে আমি রাজ্য সরকারের বিরুদ্ধে কেস করতে পারি। এবং পড়ছে কি, রাজ্যের যে এক্সিকিউটিভসরা রয়েছে তার এগেইনস্টেও কিন্তু গভর্নমেন্ট অফ স্টেটের আন্ডারে আমি মামলা করতে পারি। তাহলে এই যে সংজ্ঞা, এই একটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টে কিন্তু এই দুটো পড়ছে। এবার একটুখানি চলে যাচ্ছি আমি এই যে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, ঠিক আছে। তাছাড়া দেখো 3 নম্বর পয়েন্টটা, লোকাল বডিজ বা লোকাল অথরিটিজ। আমার যে লোকাল অথরিটি গুলো রয়েছে, যেগুলো আর কি দ্বিকেন্দ্রীকরণের যে অথরিটি গুলো রয়েছে, যেরকম মিউনিসিপ্যালিটি হোক না কেন, পঞ্চায়েত হোক না কেন, ডিস্ট্রিক্ট বোর্ড হোক না কেন, ট্রাস্ট হোক না কেন, এইগুলো কিন্তু সব কটাই রাষ্ট্রের দ্বারা চালিত। মানে আইদার এটা গভর্নমেন্ট অফ স্টেটের দ্বারা চালিত বা বেশিরভাগই গভর্নমেন্ট অফ স্টেটের দ্বারাই কিন্তু চালিত। তার কারণ এর যে কম্পোজিশনস গুলো রয়েছে, এর যে পজিশন গুলো রয়েছে, সেটা কিন্তু স্টেট লেজিসলেচার ডিটারমাইন করে। তাহলে এইটাও কিন্তু পড়ছে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখো। মনে করো যে আজকে তুমি ওএনজিসির বিরুদ্ধে কেস করবে, বা এলআইসির বিরুদ্ধে কেস করবে, বা সেলের বিরুদ্ধে কেস করবে, তাহলে সেইটাও তো রাষ্ট্রের ডেফিনেশনের মধ্যেই পড়বে। কেন? তার কারণ তার সাথে কোনো না কোনো যোগসূত্র কিন্তু আমাদের সরকারের রয়েছে। এখানে সরকার বলতে কিন্তু আমি স্টেটের কথা বলছি। কোনো না কোনো যোগসূত্র কিন্তু আমাদের সরকারের রয়েছে। নয় এগুলো স্ট্যাটিউটরি অথরিটি, তার মানে পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা ক্রিয়েট হয়েছে, নয়তো এইগুলো একটা নন স্ট্যাটিউটরি অথরিটি। নন স্ট্যাটিউটরি অথরিটি মানে হয়তো পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা গঠন হয়নি, কিন্তু কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রাষ্ট্রের দ্বারা চালিত। যেরকম এলআইসি, ওএনজিসি, সেল এক্সেট্রা, এইগুলো কিন্তু সব কটা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে পড়ছে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে আর্টিকেল 12 মধ্যে এইগুলো পড়ছে। আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করলে, এখানে কোনটা পড়লো না? এখানে পড়লো না আমাদের বিচার ব্যবস্থা। না সুপ্রিম কোর্ট পড়লো, না হাইকোর্ট পড়লো। কেন? তার কারণ দেখো, আজকে
আইপিএল খেলা হচ্ছে, তো আইপিএল এ বা যে কোনো খেলায় আর কি, যে কোনো ফুটবল খেলাও তুমি ধরো, সেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলছে, তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা প্লেয়ারদের মধ্যে ঝগড়া হচ্ছে, তো কে ঠিক কে ভুল, ইয়েলো কার্ড রেড কার্ড কে দেয়, রেফারি দেয়, তাই তো? তাহলে এই যে বিচার ব্যবস্থা, এটা তো একটা জাজমেন্টাল বডি, এ তো জাজ করবে যে সত্যি সরকার মানে স্টেট ফান্ডামেন্টাল রাইটের উপরে অধিগ্রহণ করেছে কিনা। তাহলে যদি আমি জুডিশিয়ারির উপরই কেস করি, তাহলে সেই বিচারটা কে করবে? তাহলে এই জন্য রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে কিন্তু আমাদের জুডিশিয়ারি পড়ে না, এটা একটুখানি ভালো করে খেয়াল রাখবে। ওকে, এবারে চলে যাচ্ছি আমরা আর্টিকেল 13-তে। আর্টিকেল 13 কি বলছে? আমি বেশি আর্টিকেল 13টা লিখিনি, তার কারণটা এটা একটু বোঝাতে হবে। সেটা হচ্ছে অল লজ দ্যাট আর ইনকনসিস্টেন্ট অর ইন ডেরোগেশন অফ এনি ফান্ডামেন্টাল রাইট শ্যাল বি ভয়েড। আসছি, দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, আর্টিকেল 13তে কি বলছে। মনে করো পার্লামেন্ট এমন কোনো আইন বানালো যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভুলভাবে অধিগ্রহণ করছে, তাহলে সেক্ষেত্রে কি কিছু করা যাবে না? অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে জুডিশিয়ারি সেটিকে রিভিউ করবে, বিচার বিবেচনা করবে, এবং জুডিশিয়ারি বিচার বিবেচনা করে দেখে যে সেটি যদি ভুলভাবে করা হয়েছে, বা পার্লামেন্টের লটা ভুল, বা রাজ্যের লটা ভুল, তাহলে জুডিশিয়ারি সেই যে ল সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখো এক্সাম্পলটা। আজকাল খুব কথা হচ্ছে ইলেকটোরাল বন্ড। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এটিকে কিন্তু ক্যান্সেল ডিক্লেয়ার, জাস্ট একটা এক্সাম্পল, হ্যাঁ, এখানে ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আজকে টপিকের সাথে মিল খাইয়ে। তো ইলেকটোরাল বন্ডটাকে সুপ্রিম কোর্ট কিন্তু এটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে। কেন? তার কারণ সেখানে চিফ জাস্টিস চন্দ্রচূড় কি বলছেন? চন্দ্রচূড়জি বলছেন যে ইলেকটোরাল বন্ডে কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান কোন পলিটিক্যাল পার্টিকে কত টাকা দিচ্ছে সেটা অ্যানোনিমাস থাকছে, মানে জানা যাচ্ছে না, সেটা রাইট টু ইনফরমেশনের এগেইনস্টে। এজন্য ইলেকটোরাল বন্ডটা আনকনস্টিটিউশনাল, তার কারণ সেটা কিন্তু ব্যক্তির রাইট টু ইনফরমেশনকে ভায়োলেট করছে। তাহলে এই জিনিসটা কিন্তু বিশেষ করে খেয়াল রাখবে যে যদি পার্লামেন্টের ল, স্টেটের ল কোনো ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে ভুলভাবে, তাহলে জুডিশিয়ারি রিভিউ এর মাধ্যমে সেটিকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড বা ক্যান্সেল ডিক্লেয়ার করতে পারে। তাহলে এই হচ্ছে আমার আর্টিকেল 13। ওকে, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পয়েন্টে। আর্টিকেল 14 দেখো কি বলছে, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল টু অল পারসন উইথিন দ্য টেরিটরি। একটুখানি এটা তোমরা জানোই, যদি তোমরা কোনো হিন্দি ফিল্ম দেখে থাকো তাহলে দেখবে সেখানে যখন কোর্টের কোনো সিন হয়, সেখানে গিয়ে দেখবে যে একটা আর কি একটা পুতুল থাকে, তার চোখে দেখবে পট্টি বাঁধা থাকে, ব্লাইন্ড ফোল্ডেড থাকেন, এবং তার হাতে দেখবে একটা ব্যালেন্সিং হুইল থাকে। সেটাই হচ্ছে এটার মানে। আইন সবার উপরে, আইন দুটো ব্যক্তিকে আলাদা চোখে দেখে না। তার মানে কি? তার মানে কানুন আন্দা হতা হ্যায়, কানুন আন্দা হতা হ্যায়, যে আইন কিন্তু এটা দেখে না কে গরিব কে ধনী, কে কোন ধর্মের, কে কোন জাতির, কে কোন ভাষা বলে। আইনের কাছে কিন্তু সবাই সমান, আইন সকল ব্যক্তিকে একই চোখে দেখে। এই জিনিসটার কিন্তু কথা আমাদের কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু এই জিনিসটির কথা বলা হচ্ছে। ওকে, এবার এখানে তোমরা দেখো যে দুটো আমি সংজ্ঞাকে ডিভাইড করে দিয়েছি। একটা দেখো ইকুয়ালিটি বিফোর ল, যেটা আমরা এখানে পড়েছিলাম আর্টিকেল 14-এ, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। যদি তোমরা ইকুয়ালিটি বিফোর দ্য ল দেখো, সেটা কিন্তু একটা ব্রিটিশ অরিজিন, মানে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবং যদি এটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে নো পারসন ইজ অ্যাবভ দ্য ল, কোনো ব্যক্তি আইনের থেকে বড় না,
কাউকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেয়া হবে না, মানে আইনের চোখে সবাই সমান। এবং আমাদের কিন্তু একটা ল অফ দ্য ল্যান্ড রয়েছে। ল অফ দ্য ল্যান্ড কি? আমাদের ল অফ দ্য ল্যান্ড হয়েছে সংবিধান। তাহলে সবাইকে সংবিধান মেনে কিন্তু চলতে হবে। এবং দ্বিতীয় যে সংজ্ঞাটা ছিল সেটা কি? ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। এবং এটি কি বলছে দেখো, এটি একটু পজিটিভ ইন ক্যারেক্টার। কি বলছে? যে কোনো ব্যক্তি সে যেখান থেকেই আসুক না কেন আইন কিন্তু তাকে সেম ট্রিটমেন্ট দেবে। মানে দুজন ব্যক্তি কোনো একটি আইনে অ্যারেস্ট হলো, তো এমন না যে সেই কোনো একজন ব্যক্তিকে একটা আলাদা ভালো ট্রিটমেন্ট দেওয়া হবে, কোনো ব্যক্তিকে খুবই খারাপ ট্রিটমেন্ট দেওয়া হবে, দুজনে কিন্তু সমান ট্রিটমেন্টের আন্ডারেই যাবে। এবং কি দেখো, সেম ল অ্যাপ্লাই করবে অল পারসনসকে। যেটা বললাম যে ল কিন্তু দুটো ব্যক্তির মধ্যে কোনো রকম বর্ণ বৈষম্যমূলক বা ডিসক্রিমিনেট করে না, ল কিন্তু সবার জন্যই সমান। এবং 3 নম্বর কি দেখো, লাইক শুড বি ট্রিটেড লাইক উইথাউট এনি ডিসক্রিমিনেশন। এটা আমি বললাম যে সকলকে কিন্তু সমান ট্রিটমেন্ট দেওয়া হবে উইথাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। এই দুটোকে মিলিয়ে বলা হয় কি? রুল অফ ল। এভি ডাইসি বলে একজন লোক ছিলেন, তিনি এই সংজ্ঞাটি বার করেছেন। রুল অফ ল মানে আইনের শাসন। তাহলে ইন্ডিয়াতেও কিন্তু এই আইনের শাসনই চলছে, ঠিক আছে, যেটা আমাদের সংবিধান থেকে এই পাওয়ারটা দেয়া হচ্ছে। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পয়েন্টে। আচ্ছা, এইখানে দেখো যেটা আমি তোমাদের বলেছিলাম যে কিছু রেস্ট্রিকশন রয়েছে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটা কিন্তু অ্যাবসলিউট না। তাহলে রেস্ট্রিকশনটা কোথায় রয়েছে? রেস্ট্রিকশন রয়েছে আর্টিকেল 361 এ। তাহলে আর্টিকেল 361 এ আমাদের যিনি রাষ্ট্রপতি রয়েছেন এবং আমাদের গভর্নর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 14টা অ্যাপ্লাই করে না। তার কারণ কি? তারা বুঝতেই পারছো রাষ্ট্রের প্রধান। দেখো, প্রেসিডেন্ট এবং গভর্নর যাই করুক না কেন তাদের কাজ পারফর্ম করার জন্য তারা কিন্তু কোনো কোর্টে অ্যানসারেবল না, কোনো কোর্টে তারা কিন্তু অ্যানসারেবল না তাদের কাজের জন্য। 2 নম্বর দেখো কি বলছে, কোনো ক্রিমিনাল মামলা প্রেসিডেন্ট বা গভর্নরের এগেইনস্টে কিন্তু করা যাবে না যতদিন তারা তাদের অফিসে রয়েছেন। তাদেরকে অ্যারেস্ট বা তাদেরকে জেলে বন্দি করা যাবে না যতদিন তারা তাদের অফিসে রয়েছে। এবং কোনো সিভিল মামলা তাদের বিরুদ্ধে যদি করতে হয় তাহলে কিন্তু তাদেরকে অগ্রিম 2 মাসের একটা নোটিশ দিতে হবে। তাহলে এই হচ্ছে আর্টিকেল 361, যেখানে আমাদের প্রেসিডেন্ট এবং গভর্নরকে কিন্তু সেফগার্ড করা হচ্ছে, তার কারণ তারা রাষ্ট্রের প্রধান। নেক্সট চলে যাবো আমি। দেখো সেম জিনিসটা দেখো 105 যদি তোমরা দেখো, তাহলে যারা পার্লামেন্টের মেম্বার রয়েছে তাদের এই 105-এ কিন্তু এই ইমিউনিটিটা দেয়া হচ্ছে যে তারা পার্লামেন্টের ভেতরে যা আলোচনা করুক না কেন, যা ভোট দিক না কেন, সেটা কিন্তু কোনো কোর্ট অফ লতে অ্যান্সারেবল না। এবং আর্টিকেল 194 এই সেম প্রিভিলেজটা কিন্তু এমএলএদেরকে দেয়া হচ্ছে, আমাদের যারা রাজ্যের যারা স্টেট লেজিসলেচার রয়েছেন তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। এবার চলে যাচ্ছি আমরা আর্টিকেল 15-তে। আর্টিকেল 15 কি বলছে? রাজ্য স্টেট প্রহিবিট করছে কোন রকমের বর্ণ বৈষম্যমূলক আচরণ। কি কি গ্রাউন্ডে? ইন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। আজকে তুমি রাষ্ট্রের কাছে গেলে, রাষ্ট্রকে গিয়ে বললে যে আমি একটা ডিম কিনতে চাই, রাষ্ট্র বলল আপনাকে ডিম দেব না, তার কারণ আপনার গায়ের রং কালো, এনার গায়ের রং ফর্সা, এনাকে আগে ডিম দেব। এরকম কিন্তু হবে না। তুমি বর্ণ বৈষম্যমূলক আচরণ কিন্তু রাষ্ট্র করতে পারে না। আজকে দেখবে অনেক জায়গায় অনেক পাবলিক ট্যাঙ্ক রয়েছে, সেই পাবলিক ট্যাঙ্কে কে জল খাবে সেটা কিন্তু রাষ্ট্র ডিসাইড করে দেবে না। রাষ্ট্র কিন্তু সেখানে বলতে পারে না যে এই ধর্মের লোকেরাই জল খাবে, বা এই ধর্মের লোকেরাই এই অ্যাক্সেসটা পাবে, বা এই ধর্মের লোকেরাই এই বেনিফিটটা পাবে। তাহলে রাষ্ট্র কিন্তু ডিসক্রিমিনেট করবে না 5টা সোশ্যাল গ্রাউন্ডে। কি কি সোশ্যাল গ্রাউন্ড গুলো দেখে নিই আমরা। তাহলে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান। তাহলে এই গ্রাউন্ডে রাষ্ট্র কোনো নাগরিককে কিন্তু ডিসক্রিমিনেট করবে না। এবারে চলে আসছি দেখো আর্টিকেল 16-এ। আর্টিকেল 16 দেখো কি বলছে। আর্টিকেল 16 বলছে, আমরা আর্টিকেল 15-এ পড়লাম ডিসক্রিমিনেশন রাষ্ট্র করবে না। আর্টিকেল 16টাও প্রায় এক। সেখানে কি বলা হচ্ছে? ইকুয়াল অপরচুনিটি।
রাষ্ট্র সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দুজন যে কোনো ব্যক্তিকে সমান সুযোগ দেবে, মানে ইকুয়াল অপরচুনিটি ইন টার্মস অফ পাবলিক এমপ্লয়মেন্ট। আজকে যে সরকারি চাকরিগুলো বেরোয় সেখানে তোমরা হয়তো দেখবে যে সেখানে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেট করা হয় না, বলা হয় না যে এই ধর্মের লোকেরাই এই চাকরি পাবে বা এই জাতির লোকেরাই চাকরি পাবে, এই ভাষার লোকেরাই চাকরি পাবে। তাহলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, সরকারি চাকরিতে বসার ক্ষেত্রে রাষ্ট্র নাগরিকদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেট করবে না। কি কি গ্রাউন্ডে? 6টা সোশ্যাল গ্রাউন্ডে: রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ অর রেসিডেন্স। ঠিক আছে? আচ্ছা, ডিসেন্টটা বলি। ডিসেন্ট মানে হচ্ছে যে মনে করো আমার বাবা রাজা মহারাজা, তাহলে আমি সরকারি চাকরি পেয়ে যাব না। সরকারি চাকরিতে বসার সুযোগ পাবে, কিন্তু পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে ট্যালেন্টের উপরে। তাহলে এই গেল হচ্ছে আর্টিকেল 16। এবার এখানে অবশ্যই তোমরা বলবে কি স্যার এটা কি করে প্রযোজ্য? রিজার্ভেশন দেয়া হচ্ছে, সিট সংরক্ষণ করা হচ্ছে, তাহলে এইগুলো কি হচ্ছে স্যার? হ্যাঁ, এইখানে কিছু লিমিটেশন রয়েছে, এক্সেপশন রয়েছে। প্রথমেই এক্সেপশনটা হচ্ছে রিজার্ভেশন কিন্তু থাকতে পারে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, যারা আমাদের পিছিয়ে পড়া শ্রেণী বা পিছিয়ে পড়া যারা ভাই বোনেরা রয়েছে, তারা যাতে নিজেদের লাইফে অগ্রগতি অ্যাডভান্সমেন্ট করতে পারে তার জন্য কিন্তু সরকার রিজার্ভেশন রাখতে পারে, এবং তার ভিত্তিতে কিন্তু রিজার্ভেশনও রয়েছে আমাদের, তোমরা জানোই। 2 নম্বর দেখো, কোনো একটি চাকরির জন্য সেই খানকার বাসিন্দা হওয়া কিন্তু তোমার দরকার। আজকে সরকার একটা চাকরি বার করলো, কিন্তু সেই চাকরিটার ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমাকে সেই রাজ্যের বা সেই জায়গার বাসিন্দা হতে হবে সেই চাকরিটা পেতে গেলে, এটা হতে পারে। প্লাস যারা মহিলা, ওম্যান এবং চিলড্রেন রয়েছে, এটি একটুখানি বলে দিই যে আর্টিকেল 15-এ আচ্ছা এটা এখানে লিখি, তাহলে তোমরা না হলে গুলিয়ে ফেলবে। আর্টিকেল 15-এ এই এক্সেপশনটা রয়েছে, যারা ওম্যান রয়েছে এবং চিলড্রেন রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের অগ্রগতির জন্য, তাদের অ্যাডভান্সমেন্টের জন্য রাষ্ট্র কিন্তু তাদের জন্য কিন্তু কিছু ওয়েলফেয়ার স্কিম আনতে পারে, শুধু তাদের জন্য, সেটা শুধু তারাই একমাত্র পেতে পারে। তাহলে তাদের জন্য কিন্তু কোনো ওয়েলফেয়ার স্কিমস আনতে পারে, যেরকম ওম্যানদের জন্য দেখবে অনেক ওয়েলফেয়ার স্কিম সরকারের রয়েছে। চিলড্রেনদের জন্য তো একটা আর্টিকেলই রয়েছে। তো এইগুলো কিন্তু সরকার করতে পারে, কারণ সরকার মনে করছে যে ওমেন এবং চিলড্রেনদের অগ্রগতি করাটা কিন্তু একটা নেশনের জন্য খুব দরকার। ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা আর্টিকেল 17-এ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা। তাহলে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হচ্ছে আর্টিকেল 17-এ। যে কোনো রূপে বা যে কোনো ভাবে অস্পৃশ্যতা কিন্তু ইন্ডিয়াতে একটা পানিশেবল অফেন্স। ইন্ডিয়ান সরকার 1976 আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955 এটা কিন্তু করেছে, এবং এটা কম্প্রিহেন্সিভলি অ্যামেন্ড করা হয়েছে, এবং এটি রিনেম এখন করা হয়েছে অ্যাজ দ্য প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1955। তাহলে এই আইনের ভিত্তিতে আনটাচেবিলিটি প্র্যাকটিস করা, আনটাচেবিলিটির কোন রকমের বলা, সেটা কিন্তু একটা পানিশেবল অফেন্স। নেক্সট আসছি আমি আর্টিকেল 18, অ্যাবলিশন অফ টাইটেল। তাহলে যে কোনো ধরনের টাইটেল কিন্তু আমাদের উপাধি কিন্তু ভারতে কিন্তু দেওয়া আর যাবে না। আগে কি হতো? আগে যারা রাজা, মহারাজা, নবাব, পাতাউদি এইগুলো নামে কিন্তু ডাকা হতো আগে, এবং বংশ পরার ভিত্তিতে রাজা, মহারাজা, নবাব এটা কিন্তু বংশ পরার ভিত্তিতে চলতেই থেকেছে। কিন্তু আর্টিকেল 18 যে কোনো ধরনের টাইটেলকে কিন্তু অ্যাবলিশ করে দিয়েছে, 2টো টাইটেল ছাড়া। একটা মিলিটারি, আজকে মেয়র, কমান্ডার, মেজর, ব্রিগেডিয়ার এগুলো কিন্তু থাকতে পারে, মিলিটারি ডিস্টিংশন এগুলো, এবং একাডেমিক ডিস্টিংশন থাকতে পারে, এমফিল, পিএইচডি, এইগুলো টাইটেলগুলো কিন্তু কেউ লাগাতে পারে, কিন্তু তাছাড়া যে কোনো ধরনের টাইটেল কিন্তু আর ইউজ করা যাবে না। আচ্ছা, এবং কোনো নাগরিককে যদি অন্য দেশ থেকে কোনো টাইটেল নিতে হয় সেটাও কিন্তু তার জন্যও কিন্তু সরকারের পারমিশন নিতে হবে। আচ্ছা, এবার দেখো 1996-এ
সুপ্রিম কোর্ট আপহেল্ড করছে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ন্যাশনাল অ্যাওয়ার্ড, যেরকম ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এইগুলো কিন্তু 1996 এ সুপ্রিম কোর্ট বলছে হ্যাঁ এইগুলো দেওয়া ঠিক আছে, কারণ এইগুলো একটা রেসপেক্ট, তার যে কাজ করেছে, তার যে ডিস্টিংশন রয়েছে সেই জন্য দেয়া হচ্ছে। ওকে, আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা নেক্সট। দেখো আর্টিকেল 19। তাহলে আর্টিকেল 19 কিন্তু 6টা রাইটের আমাকে গ্যারান্টি দিচ্ছে। আর্টিকেল 19 6খানা রাইটের গ্যারান্টি দিচ্ছে। রাইট, এটা বাংলায় দেখাই তোমাদের একটুখানি। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশ করার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার এবং অবশ্যই নিরস্ত্রভাবে, সংঘ বা সমিতি গঠন করার অধিকার, সর্বত্র চলাফেরা করার অধিকার, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার এবং যে কোনো ব্যক্তি যে কোনো প্রফেশনের সাথে কিন্তু যুক্ত হওয়ার অধিকার, পেশা বা বৃত্তির সাথে যুক্ত হওয়ার অধিকার। এবার এক এক করে এগুলো একটুখানি দেখে নেব। তাহলে প্রথম দেখো স্পিচ এবং এক্সপ্রেশন, তোমাকে দেখাই একটুখানি। বাক স্বাধীনতার অধিকার, তাহলে আর্টিকেল 19 বলছে কি? আর্টিকেল 19 এর প্রথম পয়েন্টটা কি? বাক স্বাধীনতার অধিকার। আজকে আমি ভারতে বসবাস করছি, আমি ভারতের নাগরিক এবং আমাকে ভারতের সংবিধান এই রাইটটা দিচ্ছে যে আমি আমার যে ভাবনা চিন্তা, আমার যে মন্তব্য, আমার যে ব্যক্তিত্ব এবং আমার যে মতাদর্শ সেটা কিন্তু আমি ব্যক্ত করতে পারি, প্রকাশ করতে পারি, সেটা লিখে হোক না কেন, বলে হোক না কেন, বা কোনো কিছুর মাধ্যমে পাবলিশ করে হোক না কেন। সেখানে সুপ্রিম কোর্ট এই স্পিচ এবং এক্সপ্রেশনে কি কি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। দেখো তা কি কি রয়েছে। তাহলে আমি আমার যে ভিউজ গুলো রয়েছে সেইগুলো কিন্তু ব্যক্ত করতে পারি অন্যজনকে। রয়েছে আমাদের ফ্রিডম অফ প্রেস, আজকে প্রেস কিন্তু ফ্রি, আজকে প্রেস কিন্তু আজকে নিজের যে মতামত বা তাদের যে রিপোর্টিং রয়েছে সেটা কিন্তু করতে পারে বিনা কোনো রাষ্ট্রের ভায়োলেশনে। কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, টেলিফোন ট্যাপ করা যাবে না, টেলিকাস্ট করা, এই যে তোমরা যে ইলেকট্রনিক মিডিয়াতে যে সিরিয়াল বা এগুলো সব দেখছো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, সেটাকে কিন্তু প্রকাশ করা। আচ্ছা, রাইট এগেইনস্ট বন্ধ, তুমি কোনো বন্ধ করতে পারবে না। গভর্নমেন্ট অ্যাক্টিভিটি জানার অধিকার, এখানেই কিন্তু আরটিআই আমাদের আসছে, রাইট টু ইনফরমেশন। সাইলেন্স, আমি যদি চাই তাহলে চুপ থাকতে পারি, এটার অধিকার। প্রি সেন্সরশিপ অন এ নিউজ পেপার, প্রি সেন্সরশিপ মানে কি হয় যে কোনো নিউজ আর্টিকেল ছাপা হবে কি হবে না সেটা আগে সরকার বলবে, তারপরে সেটাকে ছাপতে পারবে, তো এরকমও কিন্তু করা যাবে না। এবং রাইট এগেইনস্ট ডেমনস্ট্রেশন, তুমি নিজেকে ডেমনস্ট্রেট করতে পারো, পিকেটিং করতে পারো, কিন্তু অবশ্যই স্ট্রাইক করতে পারবে না। কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে, আমি এমন কিছু বলতে বা করতে পারবো না যেখানে ভারতের সার্বভৌমত্তা, একতা বা ঐক্যতা ব্রেক হবে। আমি এমন কিছু বলতে বা করতে পারবো না যেখানে আমার দেশের যে সিকিউরিটি রয়েছে সেটা ভায়োলেট হবে, নিরাপত্তা। আমি এমন কিছু বলতে বা করতে পারবো না যেখানে অন্য দেশের সাথে আমার দেশের সম্পর্ক খারাপ হবে। আমি এমন কিছু বলতে বা করতে পারবো না যেখানে একটা বিশৃঙ্খলা, মানে বিশৃঙ্খলাটাকে যে একটা আমাদের যে জনশৃঙ্খলা রয়েছে সেটি কোনো সময় হার্ম হোক, বা পাবলিক অর্ডার হোক, বা ডিসেন্সি হোক, নৈতিকতা হোক, কন্টেম্পট অফ কোর্ট, কোর্টকে না মানা, এটাও কিন্তু করা যাবে না। ডিফেমেশন মানে অন্যকে অপদস্থ করা এবং কোনো অফেন্সে মদত দেওয়া, তাহলে এইগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে করা যাবে না, ঠিক আছে। স্পিচ এন্ড এক্সপ্রেশনে এই রেস্ট্রিকশন গুলো কিন্তু আমাদের রয়েছে। নেক্সট দেখো, নেক্সট রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইথাউট আর্মস, তাহলে কি? সমাবেশ করার অধিকার। একটা জায়গায় শান্তিপূর্ণভাবে, নিরস্ত্রভাবে কিন্তু আমি সমাবেশ করতে পারি। এই সমাবেশ করা মানে যে কোনো পাবলিক মিটিং করা যেতে পারে, ডেমনস্ট্রেট করা যেতে পারে কারোর বিরুদ্ধে, এবং প্রসেশনও কিন্তু বার করা যেতে পারে, কিন্তু অবশ্যই সেটা পাবলিক ল্যান্ড মানে সরকারি প্রপার্টিতে হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে এবং নিরস্ত্রভাবে হতে হবে, ঠিক আছে। এইখানে কি কি রেস্ট্রিকশন দেখো আমাদের রয়েছে। এখানে কিন্তু দু ধরনের রেস্ট্রিকশন রয়েছে, সেটা যেন
সার্বভৌমত্ব বা ঐক্যতা কোনোদিনও না ব্রেক হয়, এবং তাছাড়া পাবলিক অর্ডার যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। আজকে আমি একটা 1000 লোকের একটা ডেমনস্ট্রেশন বার করলাম রাস্তায়, কিন্তু সেখানে এতই ট্রাফিক জ্যাম হয়ে গেল, তবে সেরকম কিন্তু করা যাবে না। ওকে, নেক্সট দেখো, নেক্সট আর্টিকেল 19 সাবক্লজ 3, সেটা হচ্ছে রাইট টু ফর্ম পলিটিক্যাল পার্টি। আজকে এই যে রাইটে আমি যে কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করতে পারি, আমি যে কোনো কোম্পানি ফর্ম করতে পারি, আমি যে কোনো পার্টনারশিপ ফার্ম মানে বুঝতেই পারছো, একসাথে যৌথভাবে আমি কোনো একটি ফার্ম খুললাম, সোসাইটি ফর্ম করতে পারি, ক্লাব ফর্ম করতে পারি, ট্রেড ইউনিয়ন ফর্ম করতে পারি। অবশ্যই তাহলে যে কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের সাথে আমি কিন্তু যুক্ত হতে পারি, সেটা ফর্মও কিন্তু করতে পারি। এখানে এটা একটু খেয়াল রাখবে যে অবশ্যই এখানে রেস্ট্রিকশন রয়েছে, যে ভারতের সার্বভৌমত্ব বা ভারতের যে সভার্জিনিটি রয়েছে সেটা যেন বিঘ্নিত না হয়, তার যে ইন্টিগ্রিটি রয়েছে সেটা যেন ব্রেক না হয়, বা আমাদের যে জনশৃঙ্খলা রয়েছে সেটা যেন ব্রেক না হয়, এবং নৈতিকতা যাতে কোনোভাবে হার্ম না হয়। এবং মাথায় রাখবে যে কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন খোলার জন্য কিন্তু একটা লাইসেন্স লাগে, সেই লাইসেন্সটাও কিন্তু প্রাপ্ত করতে হবে। এবং অবশ্যই নৈতিকতা মানে বুঝতেই পারছো তো তোমরা, যে আমি মনে করো এমন একটা অ্যাসোসিয়েশনে যোগদান দিলাম যে তালিবান, বা এমন কোন অ্যাসোসিয়েশনে যোগদান দিলাম যেটা হয়তো পলিটিক্যালি ব্যান, বা যেটা কোনো হয়তো একটা কোনো জঙ্গি সংগঠনের সাথে তার নাম জড়িয়ে রয়েছে, তাহলে অবশ্যই সেটা কিন্তু নৈতিকতার মধ্যে থেকে করতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমি কিন্তু ফ্রিলি ঘুরে বেড়াতে পারি, সেটা রাজ্যের মধ্যে অবশ্যই যে কোনো জায়গায় আমি ফ্রিলি ঘুরে বেড়াতে পারি। আজকে আমি এক জায়গা থেকে অন্য জায়গাতে এসছি, সেখানে কিন্তু আমার কোনো পারমিট বা পাসপোর্ট কিন্তু লাগেনি। এইখানেও রেস্ট্রিকশন রয়েছে, অবশ্যই জেনারেল পাবলিক ইন্টারেস্টে হতে হবে, মানে যাতে আমার ইন্টারেস্ট সেফগার্ড থাকে, যাতে আমার যাতে কোনো ক্ষতি না হয়, অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। এবং দেখো আমাদের অনেক জায়গা রয়েছে যেগুলো 5th শিডিউলের মধ্যে পড়ে, যেরকম শিডিউল ট্রাইব বা শিডিউল এরিয়ার মধ্যে সেই জায়গাগুলো পড়ে, সেখানে কিন্তু জাতি, উপজাতি এবং যারা ট্রাইবাল লোকেরা থাকে তারা থাকেন, তো তাদের যে আচার আচরণ, তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, সেটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, যে কোনো জায়গায় আমি রিসাইড করতে পারি, রিসাইড মানে বুঝতেই পারছো স্বল্প দিনের জন্য থাকা, টেম্পোরারি বেসিসে, বা যে কোনো পার্টে আমি কিন্তু পার্মানেন্টলি সেটেল হতে পারি, কোনো ব্যারিয়ার নেই। ইন্টারনালি ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমি কিন্তু ফ্রিলি সেটেল হতে পারি, রিসাইড করতে পারি। এবং অবশ্যই এখানেও একই রেস্ট্রিকশন রয়েছে, ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক এবং প্রোটেকশন অফ শিডিউল ট্রাইব। ওকে, নেক্সট প্রফেশন আমাদের যেটা রয়েছে, আমি যে কোনো প্রফেশন প্র্যাকটিস করতে পারি, সেইখানে ব্যবসা করতে পারি, বাণিজ্য করতে পারি। কারণ কি? তার কারণ আমার লাইভলিহুড, আমার বেঁচে থাকার জন্য যে আমাকে ইনকাম করতে হবে, তার গ্যারেন্টিও কিন্তু আমাকে আমার সংবিধান দিচ্ছে, আর্টিকেল 19 কিন্তু সেটা দিচ্ছে। এবং অবশ্যই সেই যে বিজনেস বা সেই যে ব্যবসা, সেই যে কাজ, সেটা অবশ্যই যেন অনৈতিক না হয়। আমি আজকে ড্রাগস বেচলাম, বন্দুক বেচলাম, বোমা বেচলাম, এরকম যেন না হয়। তাহলে এখানেও কিন্তু রেস্ট্রিকশন আমাদের এখানে রয়েছে, এবং অবশ্যই সেখানে কিন্তু লাইসেন্স, তুমি যদি কোনো ব্যবসা করো তোমার তো সেখানে তো লাইসেন্স লাগবেই। ওকে, তাহলে এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে আর্টিকেল 19, আমাদের আর্টিকেল 19-এ এই 6টা ফ্রিডমের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমরা আর্টিকেল 20-তে। তাহলে দেখো আর্টিকেল 19-এ আমরা কিন্তু দেখলাম যে 6 ধরনের ফ্রিডম আমাদেরকে দেয়া হচ্ছে। এবার দেখো আর্টিকেল 20-তে কি বলছে, প্রোটেকশন এগেইনস্ট কনভিকশন অফ অফেন্স। তার মানে কি? তার মানে তুমি যদি কোনো অফেন্স করে থাকো, তারপরেও কিন্তু তোমাকে কিছু অধিকার দেয়া হয়, যাতে সবাই একটা ইকুয়াল ট্রিটমেন্ট পেতে পারে সেখান থেকে বাঁচার। তাহলে দেখে নেবো আমরা যে আর্টিকেল 20-তে অফেন্সের এগেইনস্টে কি কি প্রোটেকশন আমাদের রয়েছে। প্রথমটা দেখো কি বলছে, বলছে নো এক্সপোস্ট ফ্যাক্টর ল। আচ্ছা, এটা একটুখানি তোমাদেরকে আগে বোঝাই যে ব্যাপারটা কি জিনিস। দেখো খুব সোজা ভাষায় এটা আমি বোঝানোর তোমাদের চেষ্টা করছি। এক্সপোস্ট ফ্যাক্টর ল, তাহলে আর্টিকেল 20 সাবক্লজ 1 যদি আমরা দেখি, তাহলে প্রথমে সেখানে রয়েছে নো এক্সপোস্ট ফ্যাক্টর ল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো মনে করো যে 1/1/24 তারিখে
আমি কিছু একটা চুরি করলাম, তো সেই মুহূর্তে চুরির যে সাজাটা রয়েছে সেটা রয়েছে 5 বছরের জেল বা 5,000 টাকা জরিমানা। কিন্তু মনে করো যে 5 তারিখে এই যে সাজাটা রয়েছে চুরির, সেটা পাল্টে গেল এবং সেটি হয়ে গেল 10 বছরের জেল বা 10,000 টাকা জরিমানা। এবারে তোমরা বলো তো যে আমি কোন সাজাটা পাবো, আমি কি 5 বছর পাবো নাকি আমি 10 বছর পাবো? একদম কারেক্ট, তোমরা অ্যানালিসিস করেছো। যেহেতু চুরিটা আমি 1 তারিখে করেছি, যেহেতু আমি 1 তারিখে চুরি করেছি, সেজন্য 1 তারিখে যে সাজাটা রয়েছে আমি কিন্তু সেই সাজাটাই পাবো। পরবর্তীকালে যদি আইন চেঞ্জ হয় এবং সাজার মেয়াদ যদি বাড়ে, সেটা কিন্তু আমার উপরে লাগু হবে না। তাহলে এটা হচ্ছে এক্সপোস্ট ফ্যাক্টর ল। কি জিনিস? যে কোনো একটি জিনিসে আমি যদি কনভিক্টেড হই এবং কনভিকশনে যে সাজাটা রয়েছে সেটাই কিন্তু আমার উপরে লাগু হবে। পরবর্তীকালে যদি আইনে কোনো রদবদল হয়, সেক্ষেত্রে কিন্তু আইনটা আমার প্রতি লাগু হবে না। তাহলে এটাকে বলা হচ্ছে এক্সপোস্ট ফ্যাক্টর ল। নো পারসন শ্যাল বি কনভিক্টেড of any offense except for violation of law। এবারে এই জিনিসটা দেখো, in force at the time of the commencement of the act। যেই আইনটি সেই সময় ফোর্সে রয়েছে তার অনুযায়ী কিন্তু আমি সাজা পাবো। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, মাথায় রাখবে যে এই যে এক্সপোস্ট ফ্যাক্টর লটা, এটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল ইন কেস অফ ক্রিমিনাল ল, নট সিভিল ল এর ক্ষেত্রে বা ট্যাক্স ল এর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। ওকে, আচ্ছা, এবার আর্টিকেল 20 সাবক্লজ 2 তে আমরা চলে যাচ্ছি। নো ডাবল জিওপার্ডি। নো ডাবল জিওপার্ডি মানে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য সে কিন্তু দুবার সাজা পাবে না। ফর এক্সাম্পল দেখো, মনে করো আমি এই পেনটি চুরি করেছি। তো আমি যে এই পেনটি চুরি করেছি, মনে করো আমি এই পেনটি চুরি করেছি, তো চুরি করার পরে আমি সাজা পেয়েছি। তো সাজা হচ্ছে 5 বছরের জেল। তো আমার 5 বছরের জেল খাটা হয়ে গেছে বা 5 বছরের জন্য আমি কনভিক্টেড হয়ে গেছি এই পেনের চুরির জন্য। এই সেম পেনের চুরির জন্য আমি কিন্তু দ্বিতীয়বার সাজা পাবো না। হ্যাঁ, অন্য পেনের চুরির জন্য আমি সাজা পেতে পারি, কারণ সেটা একটা অন্য ক্রাইম হচ্ছে, কিন্তু সেম পেনের চুরির জন্য, সেম ক্রাইমের জন্য আমি যদি অলরেডি কনভিক্টেড হয়ে যাই, আমি যদি অলরেডি সাজা পেয়ে যাই, পরবর্তীকালে সেম ক্রাইমটার জন্য আমি কিন্তু আর সাজা পাবো না। তাহলে এটাকে কিন্তু বলা হচ্ছে নো ডাবল জিওপার্ডি। একজন ব্যক্তি একটি অফেন্সের জন্য কনভিক্টেড হওয়ার পরে সে কিন্তু সেম অফেন্সের জন্য সেম কনভিকশন কিন্তু পাবে না। তাহলে এই জিনিসটা কিন্তু বলা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে মনে করো 5 বছরের পরে বা 3 বছরের পরে যদি দেখা যায় যে আমি পেনটা না, আমি হয়তো এইখান থেকেই ব্ল্যাকবোর্ডটাও চুরি করেছিলাম, তাহলে কিন্তু আমার সাজা বাড়তে পারে। কারণ দেখো, ক্রাইম, আরেকটা ক্রাইম কিন্তু অ্যাড হচ্ছে, তাহলে সেখানে কিন্তু অ্যাডিশনাল হচ্ছে, তো এই জন্য হয়তো আমার সাজা বাড়তে পারে। কিন্তু সেম ক্রাইমের জন্য একজন ব্যক্তি দুবার সাজা পাবে না। তাহলে এটাকে বলা হচ্ছে কিন্তু নো ডাবল জিওপার্ডি। আচ্ছা, এবার দেখো চলে আসছি আমরা আর্টিকেল 20 সাবক্লজ 3 তে। এখানে বলছে নো সেলফ ইনক্রিমিনেশন। নো সেলফ ইনক্রিমিনেশন, কোনো অভিযুক্ত ব্যক্তি নিজের বিরুদ্ধেই কিন্তু উইটনেস হতে পারবে না। যদি তোমরা কোনো যদি বই দেখে থাকো, সেখানে দেখবে যে কোনো ব্যক্তিকে আটক করার পরে তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়, যে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে আপনি ক্রাইমটা করেছেন, আপনি ক্রাইমের এভিডেন্স কোথায় লুকিয়েছেন। তো দেখবে সেক্ষেত্রে সেই ব্যক্তি কি বলে, আই উইল টক টু মাই লয়ার ফার্স্ট। আমি আমার উকিলের সাথে প্রথম কথা বলতে চাই। তাহলে এটা কিন্তু আমাদের রাইট রয়েছে, রাইট টু বি সাইলেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য পুলিশ স্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য কোর্ট। এভিডেন্স খোঁজার দায়িত্ব কিন্তু আমার না, এভিডেন্স খোঁজার দায়িত্ব কিন্তু আমার উপরে না। এভিডেন্স খোঁজার দায়িত্ব কার? পুলিশের। পুলিশকে এভিডেন্স খুঁজে কিন্তু আমার বিরুদ্ধে কোর্টে দিতে হবে। তাহলে আমি এমন কথা
পুলিশকে বা আটককারীকে বলবো না, যদি পরবর্তীকালে আমার এগেনস্টে ইউজ হতে পারে। যদি তোমরা আমেরিকায় যাও, আমেরিকাতে যদি তুমি অ্যারেস্ট হও, তাহলে পুলিশ কিন্তু তৎক্ষণাৎ তোমাকে বলে দেয় যে আপনি যদি এমন কিছু করেন বা এমন কিছু বলেন, সেটা কিন্তু পরবর্তীকালে কোর্টে আপনার এগেনস্টে আমরা ইউজ করতে পারি। এই জন্য ভেবেচিন্তে কথা বলবেন। ইন্ডিয়াতেও কিন্তু এটা রয়েছে, নো সেলফ ইনক্রিমিনেশন। কোনো ব্যক্তিকে অত্যাচার ফোর্সফুলি বলানো যাবে না। কোনো ব্যক্তি যদি চায় তাহলে চুপ থাকতে পারে, এবং কোনো ব্যক্তি কিন্তু কোনো ব্যক্তিকে ফোর্স করা যাবে না যে সে নিজের বিরুদ্ধে এভিডেন্স বা সে নিজের বিরুদ্ধে উইটনেস হয়ে কোর্টে বলুক। তাহলে এটাকে কিন্তু বলা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। ইনক্রিমিনেশন মানে কি? মানে অভিযুক্ত ব্যক্তি নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, ফোর্স কিন্তু করা যাবে না যে নিজের বিরুদ্ধে আপনি বলুন, বা যে এভিডেন্স গুলো আপনি জানেন সেটা আপনাকে বলতে হবে। এটা কিন্তু আমার কাজ না, এটা কিন্তু পুলিশের কাজ, আমার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করে কোর্টে বলা। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের নো সেলফ ইনক্রিমিনেশন। তাহলে এই আর্টিকেল 20-তে আমরা তিনখানা রাইট দেখছি, যেটা অফেন্সের পরেও কিন্তু আমরা পেতে পারি। একটা হচ্ছে নো এক্সপোস্ট ফ্যাক্টো ল, যে লটা সেই সময় রয়েছে সেটাই আমার উপরে অ্যাপ্লিকেবল হবে। 2 নম্বর রয়েছে নো ডবল জিওপার্ডি, একটি অফেন্সের জন্য আমি কিন্তু দুবার সাজা পেতে পারি না। এবং 3 নম্বর সেলফ ইনক্রিমিনেশন, কোন অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু ফোর্স করা যাবে না নিজের বিরুদ্ধে এভিডেন্স বা সাক্ষী দেওয়ার জন্য। এবার চলে যাচ্ছি আমরা আর্টিকেল 21-এ। আচ্ছা, আর্টিকেল 21 দেখো কি বলছে, দ্যাট নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। এই আর্টিকেলটা দেখো, রাইট টু লাইফ এবং লিবার্টি, এবং এটা একটুখানি বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাতে হবে। দেখো, আর্টিকেল 21 এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে রাইটটা বোঝাচ্ছি। দেখো, মনে করো আজকে সরকার যদি এমন কোনো আইন পাশ করে যেখানে বলা হয় যে সরকারকে সমালোচনা করা যাবে না, রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট করা যাবে না। এবং আমরা জানি আর্টিকেল 19-এ ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনে কিন্তু রয়েছে যে আমি যদি চাই গভর্নমেন্টকেও সমালোচনা করতে পারি, এটা কিন্তু রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার ফান্ডামেন্টাল রাইট কিন্তু খর্ব হচ্ছে। পার্লামেন্ট এমন একটা আইন তৈরি করছে যেটা ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে। আমার ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমি রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট এবং রাইট টু গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস। গভর্নমেন্ট কি করছে তার ব্যাপারে জানার অধিকার রয়েছে। গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার কিন্তু আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। তো সেক্ষেত্রে কিন্তু এই যে এটা তো এমন একটা ল পাস করলো যেখানে আমার ফান্ডামেন্টাল রাইটের সাথে কিন্তু সেটা ক্ল্যাশ করছে। তাহলে এই ক্ষেত্রে যদি এই কেসটা সুপ্রিম কোর্টের কাছে যায় বা হাইকোর্টের কাছেও যদি যায়, তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখলো যে এই পার্লামেন্টের লটা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করছে সেটা না, কিন্তু এটা পুরোপুরি সংবিধানের এগেইনস্টে, পুরোপুরি অসাংবিধানিক, যেটাকে বলা হয় আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন। এবার তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যে সরকার 48 ঘন্টার জন্য আমাদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিল এবং আমাদেরকে বলল যে 48 ঘন্টার জন্য আপনারা যেখানে রয়েছেন সেখানেই থাকুন। তার কারণ কি? তার কারণ বাইরে বিশাল বড় একটা দাঙ্গা হচ্ছে। তো এক্ষেত্রেও তো আমাদের ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হচ্ছে, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ভায়োলেট হচ্ছে আমাদের। তো সেক্ষেত্রে আমি যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে যাই, যে আমি বলি যে এই পার্লামেন্টের লটা আমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বুঝছে যে এই পার্লামেন্ট যে লটা পাশ করেছে সেটা কিন্তু অসাংবিধানিক না, সেটা কিন্তু আনকনস্টিটিউশনাল না, সেটা কিন্তু আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন না, সেটা মানুষের লাইফ এবং লিবার্টিকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই পার্লামেন্টারি লটা পাশ করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যদি লটা ভায়োলেটও করে তাহলেও কি হচ্ছে, যেহেতু এটা আমাদের লাইফ এবং লিবার্টিকে প্রোটেক্ট করছে, এই জন্য কিন্তু সেই লটাকে ছেড়ে দেওয়া হবে। তাহলে এর মানেটা কি? তার মানে জুডিশিয়ারি যে কোনো পার্লামেন্টের ল বা এক্সিকিউটিভ অর্ডার কে কি করতে পারে? পুনর্বিবেচনা করতে পারে, রিভিউ করতে পারে, এবং পুনর্বিবেচনা করে যদি দেখে
যে সেই লটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই লটা কিন্তু সেই লটা কনস্টিটিউশনাল, বা সেই লটা লাইফ এবং লিবার্টির পক্ষে, তাহলে কিন্তু সেই লটাকে ভ্যালিড করা হবে। কিন্তু যদি কোনো সময় দেখা যায় যে সেই লটা আরবিট্রারি, আনকনস্টিটিউশনাল বা আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের বিপক্ষে, তাহলে কিন্তু সেটাকে নাল অ্যান্ড ভয়েড, ক্যান্সেল ডিক্লেয়ার করবে। আচ্ছা, এবারে এইখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এই যে আপনি বলছেন যে কনস্টিটিউশনাল না আনকনস্টিটিউশনাল, এটা বিচার কি করে করা হবে? তো সুপ্রিম কোর্ট অনেক কিছু দেখে, সেটার উদ্দেশ্য কি, সেটা সংবিধানের স্ট্রাকচারের মধ্যে পড়ছে কিনা, কিন্তু একটা বেসিক ক্রাইটেরিয়া রয়েছে কি, যে সেই লটাকে হতে হবে জাস্ট, ফেয়ার এবং রিজনেবল। ঠিক আছে, তাহলে এই মাপদণ্ডতে দেখা হয় যে সেই লটা জাস্ট কিনা, ফেয়ার কিনা এবং রিজনেবল কিনা। ঠিক আছে, এক্ষেত্রে দুটো কেস তোমরা মাথায় রাখবে, আমি কেসগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস। এটি অনেক পুরনো একটা কেস, যেখানে এ কে গোপালন কে অ্যারেস্ট করে মাদ্রাস সরকার এবং তাকে প্রিভেন্টিভ ডিটেনশন আইনে তাকে জেলে রাখা হয়। তো জেলে রাখার পরে অবশ্যই তার উপরে অনেক অত্যাচার করা হয়। এ কে গোপালন জেল থেকে বেরোয় এবং বেরিয়ে বলে যে আমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করা হয়েছে। তো সেই সময় জুডিশিয়ারি এটিকে রিভিউ করে এবং রিভিউ করে তারা বলে যে পার্লামেন্ট যদি কোনো ল বানিয়ে কারোর লাইফ এবং লিবার্টির উপরে হস্তক্ষেপ করে, সেখানে কোর্টের কিছু করার নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা যে ল একটা সংবিধানের অংশ, জুডিশিয়ারি সংবিধানের ওপরে না। তাহলে অবশ্যই এ কে গোপালন কিন্তু সেই ক্ষেত্রে জাস্টিস পায় না, ন্যায় পায় না। কিন্তু 28 বছর পর আবার সেম এরকম একটা কেস করা হয়, নামটা হচ্ছে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1978। এই কেসে কি বলে, এই কেসে মেনকা গান্ধীকে আটক করা হয়, তাকে ইন্ডিয়া ছেড়ে বেরোতে বারণ করা হয় এবং তার এগেনস্টেও এরকম একটা ইস্যু করা হয় যে তাকেও অ্যারেস্ট করা হবে। তো মেনকা গান্ধী অ্যারেস্ট হওয়ার আগেই তিনি জুডিশিয়ারিতে চলে যান। তো জুডিশিয়ারি এইখানে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয়। জুডিশিয়ারি বলে যে এ কে গোপালনের যে জাজমেন্টটা ছিল সেটা কিন্তু ভুল ছিল। তাহলে দেখো এখানে কিন্তু সুপ্রিম কোর্টের এই ক্ষমতাও আছে যে তারা নিজের জাজমেন্টকেও কিন্তু রিভিউ করতে পারে। তো প্রথম কথা হচ্ছে তারা বলে যে এ কে গোপালনের যে জাজমেন্টটা দেয়া হয়েছিল সেটা ভুল ছিল, কিন্তু পার্লামেন্ট যদি কোনো ল পাস করে কারোর ফান্ডামেন্টাল রাইটের উপরে হস্তক্ষেপ করে, তাহলে সেই লটাকে কিন্তু হতে হবে সাংবিধানিক। তার মানে সেটাকে হতে হবে জাস্ট, সেটাকে হতে হবে ফেয়ার, সেটাকে হতে হবে রিজনেবল, এবং কোনোভাবেই যেন সেই লটা মানুষের লাইফ এবং লিবার্টিকে ভায়োলেট না করে। যদি এই ক্রাইটেরিয়াগুলো মানা হয় তাহলেই কিন্তু সেই লটা একমাত্র সাংবিধানিক। এক্ষেত্রে মেনকা গান্ধীর ওপরে কি গ্রাউন্ডসে তাকে অ্যারেস্ট করা হবে, কোন গ্রাউন্ডে তাকে আটকানো হবে, এটা কিন্তু তার লাইফ এবং লিবার্টির বিরুদ্ধে যাচ্ছে। এজন্য মেনকা গান্ধীকে ইন্ডিয়া ছেড়ে ট্রাভেল করা থেকে কেউ আটকাতে পারে না এবং তার অ্যারেস্টটাও নাকচ করা হয়। তাহলে এই হচ্ছে কিন্তু লাইফ অ্যান্ড লিবার্টি। এবং এরকম অনেক ল্যান্ডমার্ক জাজমেন্টে সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়েছে। যেরকম আমি তোমাদেরকে কিছু বলি, যেরকম ব্যক্তি তার পার্সোনাল লাইফে, মানে তার বাড়িতে কি খাচ্ছে, কি দেখছে, কি পড়ছে, এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। এখানে কিন্তু পার্লামেন্ট কোনোদিন হস্তক্ষেপ করতে পারে না। তো এরকমই কিন্তু অনেক রাইটস বা অনেক ফ্রিডম কিন্তু মানুষের বাঁচিয়েছে কোর্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল 21। একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই যে সুপ্রিম কোর্ট এই আর্টিকেল 21-এ কি কি বলেছে, যে কিসের ক্ষেত্রে ল বানানো যাবে না। সেটা হচ্ছে যে হিউম্যান ডিগনিটি। তার কারণ রাইট টু লাইফ মানে শুধু বাঁচা নয়, কিন্তু হিউম্যান ডিগনিটির সাথে বাঁচা। তার সাথে কি, তাকে স্বচ্ছ জল এবং এয়ার তাকে স্বচ্ছ রাখতে হবে। এখন তো দূর থেকে এটার কোনো বাস্তা নেই আমাদের সাথে।
রাইট টু লাইভলিহুড, তাকে বেঁচে থাকার অধিকার দিতে হবে, এবং বেঁচে থাকা মানে যে বেসিক ফ্যাসিলিটিগুলো একজন নাগরিক মানে একজন নাগরিকের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার, অ্যামিনিটিস গুলো, সেইগুলো যেন সে পায়। রাইট টু প্রাইভেসি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক রকম ভাবে প্রশ্ন আসে। গোপনীয়তার অধিকার কোন রাইটের মধ্যে পড়ে? তো সুপ্রিম কোর্ট এখানে রাইট টু প্রাইভেসিরও কিন্তু কথা বলেছে। রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, ফ্রি এডুকেশনের অধিকার, লিগাল এড এর অধিকার রয়েছে, যে কোনো ব্যক্তি যদি নিজে থেকে সহায়তা না করতে পারে নিজের, তাহলে তাকে আইনি সহায়তা দেয়া হবে। সলিটারি কনফাইনমেন্ট, স্পিডি ট্রায়াল, হ্যান্ডকাফিং, ইনহিউম্যান ট্রিটমেন্ট কারোর সাথে করা যাবে না, ডিলেড এক্সিকিউশন, এই যে ট্রাভেল অ্যাব্রড মেনকা গান্ধীর কেসটা, বন্ডেড লেবার এবং কাস্টোডিয়াল হ্যারাসমেন্ট। তাহলে এইগুলো কিন্তু সবকটা আর্টিকেল 21 এর মধ্যে সুপ্রিম কোর্ট বিশেষ বিশেষ জাজমেন্টে এই রাইটস গুলোকে রাখছে যে এইগুলো হস্তক্ষেপ করা যাবে না। নেক্সট আমি চলে যাচ্ছি আর্টিকেল 21A তে। তোমরা জানোই যে আগেই তোমাদেরকে বলেছিলাম যে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে এই রাইটটা কিন্তু অ্যাড করা হচ্ছে আর্টিকেল 21A, যেটা আমরা অনেক সময় এলিমেন্টারি এডুকেশনও বলি, যেখানে 6 থেকে 14 বছরের বাচ্চার শিক্ষার অধিকারের দায়িত্ব কিন্তু রয়েছে রাষ্ট্রের। তাহলে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, এটি বলা হচ্ছে আর্টিকেল 21A তে। নেক্সট আমি চলে যাচ্ছি আর্টিকেল 22 তে। এখানে কি বলছে? প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তার মানে কি? খুব ইম্পর্টেন্ট একটা রাইট, প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অর ডিটেনশন। তার মানে অ্যারেস্ট করা বা ডিটেনশন, কাউকে গ্রেপ্তার করা বা কাউকে আটক করা থেকেও কিন্তু সেখানে নাগরিকদের রাইট দেয়া হচ্ছে। তো এখানে দেখো দু ধরনের অ্যারেস্টের কথা তোমাদেরকে আমি বলবো। প্রথমটা, এই যে এইটা যে ডিসকাস করছি আমরা, এটাকে বলা হয় পিউনিটিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশন, বা যদি তোমরা একদম লেম্যান মানে একদম সাধারণ ভাষায় যদি তোমরা বলতে চাও, তাহলে আমরা এটাকে বলতে পারি নর্মাল একটা অ্যারেস্ট। তো নর্মাল অ্যারেস্ট আমি কখন হব? অবশ্যই দেখো, যদি আমি কোনো আইন ভাঙি, অবশ্যই আমি তো না আইন ভাঙলে আমাকে কেন কেউ অ্যারেস্ট করবে? তো আমাকে আইন ভাঙতে হবে, তাহলে আমাকে পুলিশ অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করার পরে পুলিশকে কিন্তু কি গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে এটি কিন্তু পুলিশকে বলতে হবে, যে কি আমি আইন ভেঙেছি, কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে। 2 নম্বর দেখো, অ্যারেস্ট করার পরে আমাকে কিন্তু আইনি সহায়তা নেওয়ার বা আইনি উকিলের সাথে কথা বলার, পরামর্শ নেওয়ার কিন্তু সুযোগ দিতে হবে। 3 নম্বর দেখো, অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে, এবং ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আমি কোনো আইন ভাঙিনি, তাহলে আমাকে ছেড়ে দেবে। এটা হচ্ছে নর্মাল বা পিউনিটিভ অ্যারেস্টের ক্ষেত্রে। কিন্তু যদি আমি প্রিভেন্টিভ ডিটেনশনে অ্যারেস্ট হই, এটাও এক ধরনের আটক, কিন্তু এটা একটু কড়া আটক। মনে করো যে কোনো ব্যক্তির বাড়িতে পুলিশ সন্দেহ করছে বোমা রয়েছে, বন্দুক রয়েছে। তো পুলিশ কি অপেক্ষা করবে যে সে কখন বোমা মারবে, সে কখন বন্দুক দিয়ে গুলি চালাবে? অবশ্যই সেটা না। তাহলে আইন ভাঙার আগে সন্দেহের ভিত্তিতে কিন্তু তাকে অ্যারেস্ট করতে হবে। তাহলে তুমি কোনো আইন ভাঙোনি, কিন্তু সন্দেহের ভিত্তিতে, সাসপিশিয়াস, সন্দেহের ভিত্তিতে কিন্তু পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারে। ওকে। 2 নম্বর দেখো, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে সেটা অবশ্যই পুলিশ তোমাকে বলবে, কিন্তু পুলিশ যদি চায় সেই কেসের ইম্পর্টেন্ট ডিটেলগুলো তোমার থেকে লুকাতে পারে, সেই কেসের ইম্পর্টেন্ট ডিটেলগুলো তোমার থেকে লুকাতে পারে। ঠিক আছে? আচ্ছা, 24 ঘন্টা ভুলে যাও। তুমি যদি প্রিভেন্টিভ ডিটেনশনে অ্যারেস্ট হও, তাহলে কিন্তু তোমাকে 3 মাস জেলে থাকতেই হবে। 3 মাস জেলে থাকার পরে একটি অ্যাডভাইজারি কমিটি বসবে। সেই অ্যাডভাইজারি কমিটি তোমার সাজা বাড়াতেও পারে, কমাতেও পারে। তাহলে দেখো, বুঝতেই পারছো যে এটা কিন্তু খুবই সাংঘাতিক। এই প্রিভেন্টিভ ডিটেনশন জেনারেলি টেররিস্ট
বা যারা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদের এগেনস্টে কিন্তু এটা লাগু করা হয়। তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি প্রিভেন্টিভ ডিটেনশন আইনের। তো দেখো তোমরা, পিসা, মিসা, কফি পোসা, এবং খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে UAPA। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রিভেন্টিভ ডিটেনশন আইন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি আর্টিকেল 23 তে। এটা দেখো অধিকার শোষণের বিরুদ্ধে। তাহলে আর্টিকেল 23, 24 কিন্তু রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশনের কথা বলছে। এখানে দেখো যে কোনো ধরনের ট্রাফিক, সেটা মানুষের হোক না কেন বা কাউকে কাজ করানো হোক না কেন, সেটা থেকে কিন্তু বিরত রাখার কথা বলা হচ্ছে। যে নিষেধাজ্ঞা কিন্তু এখানে লাগানো হচ্ছে কার কার উপরে, মানুষ ক্রয় বা বিক্রয় করা যাবে না এবং কাউকে জোর করে কাজ করানো যাবে না, ফোর্সড লেবার। এখানে ট্রাফিক মানেটাও কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। ট্রাফিক মানে কি, কেনা বেচা করা যাবে না মেন, ওম্যান, চিলড্রেনের, বা ওম্যানকে দিয়ে কোনো ইমমরাল অনৈতিক কাজ করানো যাবে না, এবং কাউকে জোর করে স্লেভারি মানে দাসত্ব কিন্তু করা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল 24-এ এই কথাগুলো বলা রয়েছে। নেক্সট চলে যাচ্ছে, আর্টিকেল 23-তে, এবার চলে যাচ্ছে আর্টিকেল 24-এ। 24-এ কি বলা রয়েছে, যে কোনো বাচ্চা যার বয়স 14 বছরের কম, তাকে কোনো রকম ডেঞ্জারাস বা হার্মফুল কাজ করানো যাবে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে 14 বছরের কম বয়সের বাচ্চার ক্ষেত্রে কিন্তু তাকে দিয়ে কোনো রকম হার্মফুল বা ডেঞ্জারাস কাজ করানো যাবে না, যেটা তার শৈশবের ক্ষেত্রে, তার গ্রোথের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। তো সেই সব কাজ কিন্তু তাকে দিয়ে করানো যাবে না। তো এই ক্ষেত্রে দেখো দুটো আইনও পাস করা হয়েছে। একটা ইমমর্টাল ট্রাফিক অ্যাক্ট 1956, এটা হচ্ছে আর্টিকেল 23-এর ক্ষেত্রে। একটা হচ্ছে চাইল্ড লেবার অ্যাক্ট 1986, এটা আর্টিকেল 24-এর ক্ষেত্রে। তাহলে এই গেল আমরা আর্টিকেল 23 এবং 24। এবার চলে আসছি আমরা আর্টিকেল 25 থেকে 28, সেটা ধর্ম, রাইট টু রিলিজিয়নের কিন্তু আমাকে রাইট দিচ্ছে। তাহলে কি কি রাইট দিচ্ছে আমরা দেখে নেব। তাহলে আর্টিকেল 25টা তোমরা বলতে পারো যে একটা ধর্ম নিরপেক্ষতার কিন্তু কথা এখানে বলা হচ্ছে। তাহলে এই যে ধর্ম নিরপেক্ষতার কথা কি বলা হচ্ছে, যে সকল নাগরিকদের অধিকারটা রয়েছে, তারা কনসাইন্স মানে কি, নিজের যে বিশ্বাস রয়েছে, যে আজকে আমি কিন্তু যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারি, বা আমি যদি চাই আমি কিন্তু নাস্তিকও থাকতে পারি। তাহলে কনসাইন্সের অধিকার ভারতে রয়েছে। প্রফেস করার অধিকার রয়েছে, যে আমি কি ধর্ম মানবো কি ধর্ম মানবো না, হিন্দুইজমে বিশ্বাস করব, খ্রিস্টানিতে বিশ্বাস করব, ইসলামে বিশ্বাস করব না অন্য কোনো ধর্ম বিশ্বাস করব, এই কিন্তু রাইট আমার কাছে আছে। প্র্যাকটিস করা, সেটিকে প্র্যাকটিসও আমি করতে পারি। তোমরা জানো যে অনেকভাবেই কিন্তু আমরা সেটাকে আচার আচরণের দ্বারা, অনুষ্ঠানের দ্বারা আমাদের যে নিজ নিজ ধর্ম রয়েছে সেটাকে কিন্তু প্র্যাকটিস করি। লাস্ট দেখো প্রোপোগেট মানে আমার ধর্মের ব্যাপারে কিন্তু আমি অন্যকে বলতেও পারি, অন্যকে বোঝাতেও পারি। তাহলে কনসাইন্স, প্রফেস, প্র্যাকটিস এবং প্রোপোগেট করার অধিকার কিন্তু আর্টিকেল 25 দিচ্ছে। যেটা বলতে পারো একটা ধর্ম নিরপেক্ষতার কথা কিন্তু এখানে আসছে, যে ভারতের কিন্তু কোনো স্টেট রিলিজিয়ন নেই। ভারত সকল ধর্মকে সেম চোখে দেখে, একই চোখে দেখে, এবং ভারত বিশ্বাস করে একটা পজিটিভ সেকুলারিজমের দিকে, যেখানে ভারত ধর্মটাকে কিন্তু একদমই সরিয়ে দিচ্ছে না লাইফ থেকে। সেখানে ভারত পজিটিভলি সকল ধর্মকে প্রমোট করছে। তাহলে নাগরিকরা বিশ্বাস করতে পারে, বিলিভ করতে পারে, যে কোনো ধর্মে তারা কিন্তু তারা সেটাকে প্রফেস করতে পারে, আচার আচরণের মধ্যে দিয়ে সেটাকে প্র্যাকটিস করতে পারে, এবং অন্যকে যে ধর্মের ব্যাপারে বলতেও পারে, কিন্তু কাউকে জোর করে ফোর্সড কনভারসেশন কিন্তু করানো যাবে না। এবার চলে আসছি আমি আর্টিকেল 26-এ। তাহলে এইটাও আমাদের সংবিধান দায়িত্ব দিচ্ছে যে কোনো ধর্মীয় কমিউনিটি যদি চায়, তাহলে নিজেদের ধর্মের প্রতিষ্ঠান
সেটাকে এস্টাবলিশ করতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করতে পারে, সেটাকে নিজের মতো করে মেনটেন করতে পারে এবং সেটাকে কিন্তু নিজের মতো করে রক্ষণাবেক্ষণ বা পরিচালনাও কিন্তু করতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু বলা রয়েছে আমাদের আর্টিকেল 26-এ। প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায় তার ধর্মের প্রতিষ্ঠানকে তারা স্থাপন করতে পারে, সেটিকে নিজের মতো করে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং নিজের মতো করে কিন্তু সেটাকে পরিচালনাও করতে পারে। তাহলে এই রাইটটাও কিন্তু দেওয়া হচ্ছে আর্টিকেল 26-এ। নেক্সট চলে যাচ্ছি আমরা আর্টিকেল 27-এ। কি বলছে দেখো, বলছে যে কোন ধর্মকে মানে যে ভারত যে রাষ্ট্র রয়েছে, ভারত রাষ্ট্র কোন ধর্মকে মেনটেন করার জন্য কোন নাগরিকের থেকে কোনো ট্যাক্স নেবে না। তাহলে এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আর্টিকেল 27 কিন্তু আমাদেরকে বলছে যে কোনো ধর্ম হোক না কেন বা কোনো ধর্মীয় সম্প্রদায় হোক না কেন, তার উন্নতির জন্য, তার রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার কিন্তু কোনো নাগরিকের থেকে রিলিজিয়াস ট্যাক্স কিন্তু নেবে না। তাহলে আমাদের এইখানে ট্যাক্স ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ন বা কন্ট্রিবিউশন কিন্তু ব্যান রয়েছে। মাথায় রাখবে যে ট্যাক্স দেওয়া ব্যান রয়েছে, কিন্তু ফি বা তোমরা বলতে পারো যে কোনো ধরনের আর কি আমি যদি মনে করি যে দান করব, সেটাও কিন্তু আমি করতে পারি, কিন্তু ট্যাক্স সরকার কিন্তু নেবে না, যেহেতু আমাদের আর্টিকেল 25-এ রয়েছে সেকুলারিজমের পদ্ধতি। আচ্ছা, আর্টিকেল 28-এ কি রয়েছে, যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি করা হবে, ধর্মীয় শিক্ষা বা বলতে পারো এডুকেশনাল মানে রিলিজিয়াস ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া যাবে না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু রাইট হয়ে কিন্তু আজকে দাঁড়িয়েছে। কিন্তু ব্যাপারটা বিষয়টা লক্ষ্য করবে যে আমি কিন্তু সেখানে বলছি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, খুব ভালো করে কিন্তু এটা মাথায় রাখবে যে আর্টিকেল 28-এর কি কথা বলছে, যে সরকারি অর্থ দ্বারা পরিচালিত বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোন রকমের ধর্মীয় শিক্ষা বা রিলিজিয়াস ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া যাবে না। তাহলে এই কথা কিন্তু আমাদের বলছে আর্টিকেল 28-এ। তাহলে এই গেল 25, 26, 27 এবং 28। ওকে, নেক্সট আমি চলে আসছি দেখো আর্টিকেল 28-এ। একটা জিনিস লক্ষ্য করো যে আর্টিকেল 28 not to apply educational institute by the state but established under any endowment or trust requiring imparting of religious instruction in such institution। দেখো আমি তোমাকে যেটা বলছিলাম তোমাদেরকে যে আর্টিকেল 28-এ সেটাই বলা রয়েছে যে যেটা রাষ্ট্রের অর্থ দ্বারা চালিত বা রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আর্টিকেল 28 কিন্তু একবারও এটা বলছে না যে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা পুরোটাই প্রাইভেটাইজ বা যেটা কোনো রকমের ট্রাস্ট বা কোনো রকমের কমিউনিটি মেনটেন করছে, সেইখানে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে, কিন্তু এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা রাষ্ট্রের অর্থ দ্বারা চালিত বা রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে দেওয়া যাবে না। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট চলে আসছি আমি আর্টিকেল 29-এ। আচ্ছা, আর্টিকেল 29-এ দেখো কি বলছে, বলছে যে নাগরিক যাদের ভিন্ন ভাষা রয়েছে, ভিন্ন সংস্কৃতি রয়েছে, তারা নিজের যে সংস্কৃতি রয়েছে সেটাকে কিন্তু সংরক্ষণ করতে পারে। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই রাইটটা আমাদের সংবিধান দিচ্ছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট ফর মাইনরিটিস। কি বলছে যে যে কোনো নাগরিক সে ইন্ডিয়ার যে কোনো পার্টে থাকুক না কেন, তার যদি ভিন্ন তাদের যদি ভাষা হয়, ভিন্ন যদি তাদের সংস্কৃতি হয়, লিপি হয়, সেটাকে কিন্তু তারা সংরক্ষণ করতে পারে। এখানে একটা জিনিস খুবই মেনটেন করে, একটা জিনিস সবসময় বুঝবে যে এখানে কিন্তু শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি আমি, এখানে কিন্তু শুধুমাত্র এই জিনিসটা একটু দেখো, এখানে আর্টিকেল 29-এ কিন্তু কোনো পার্টিকুলার গ্রুপের কথা বলা হচ্ছে না। এখানে অবশ্যই ইন্ডিভিজুয়ালেরও কথা বলা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এখানে গোষ্ঠীরও কথা বলা হচ্ছে। তাহলে এই যে মাইনরিটিটা যেটা রয়েছে না,
যে এই মাইনরিটি কিন্তু ডাজ নট এক্সটেন্ড টু আর্টিকেল 29। তাহলে এই আর্টিকেল 29 এ কিন্তু যে কোনো সম্প্রদায়, কমিউনিটি বা যে কোনো মানুষ যাদের ভিন্ন ভাষা রয়েছে, ভিন্ন সংস্কৃতি রয়েছে, লিপি রয়েছে, তারা সেটিকে সংরক্ষণ করতে পারে। এবং এটা কিন্তু কোনো পার্টিকুলার মাইনরিটির জন্য কিন্তু করা হয়নি। ওকে, কিন্তু আর্টিকেল 30টা একটু লক্ষ্য করে দেখো, এটা কিন্তু রাইট অফ মাইনরিটিস, এবং এখানে দু ধরনের মাইনরিটির কথা, সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে। একটা ধর্মীয় এবং আরেকটা ভাষার ভিত্তিতে, লিঙ্গুইস্টিক। তাহলে রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক যারা মাইনরিটি, তারা তাদের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে এবং সেটিকে পর্যালোচনাও করতে পারে, সেটিকে কিন্তু নিজের মতো করে মেনটেনও করতে পারে। দেখবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক মাইনরিটি ইনস্টিটিউশনে কিন্তু বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে সিট রিজার্ভ থাকে, বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে অ্যাডমিশন ফি কম। তাহলে এইগুলো কিন্তু মাইনরিটিরা করতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু বিশেষ করে খেয়াল রাখবে আর্টিকেল 30তে। এবং জিনিসটা ইম্পর্টেন্ট যে প্রোটেকশন আন্ডার আর্টিকেল 30 কনফাইন্ড অনলি টু মাইনরিটিস। এটা কিন্তু শুধুমাত্র মাইনরিটিদের কনফাইন। কি কি মাইনরিটি? ধর্মীয় এবং ভাষার ভিত্তিতে। ওকে, এবার চলে যাচ্ছি আমি আর্টিকেল 31A তে। তোমরা জানো যে আর্টিকেল 31A কিন্তু এখন আর আমাদের নেই। এটি কিন্তু এখন যেটা রাইট টু প্রপার্টি আগে ছিল, এটি কিন্তু এখন লিগ্যাল রাইট হয়ে 300A তে চলে গেছে। ওকে, আচ্ছা, এবারে তাহলে আমরা চলে যাচ্ছি কনস্টিটিউশনাল রেমিডিজে। তাহলে দেখো, আমরা মোটামুটি ফান্ডামেন্টাল রাইটসের যাবতীয় বিষয়টা বুঝলাম। তো এবার আর্টিকেল 32, এই আর্টিকেল 32 কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট। আমি তোমাদের আর্টিকেল 21-এও বলেছি যে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে আর্টিকেল 21, কিন্তু আর্টিকেল 32টা কিন্তু আমাদের এখানে বুঝতে হবে। তাহলে আর্টিকেল 31-এ আমি আর গেলাম না, আগে যেটা বললাম যে আর্টিকেল 31 কিন্তু এখন আমাদের ডিলিট হয়ে গেছে। রাইট টু প্রপার্টি আগে ছিল, এখন সেটাকে কিন্তু হস্তান্তর করে দেওয়া হয়েছে একটা লিগ্যাল রাইটে, আর্টিকেল 300A তে। এবারে চলে যাচ্ছে আর্টিকেল 32-তে। তাহলে আর্টিকেল 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটা দেখো, এইখানে আর্টিকেল 32 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে কিন্তু কনস্টিটিউশনাল রেমিডিজ বলা হয়। আজকে যদি আমার মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে আমি জুডিশিয়ারির কাছে যাব, জুডিশিয়ারির কাছে গিয়ে বলবো যে আমার যে মৌলিক অধিকারটা রয়েছে সেটাকে খর্ব করা হয়েছে, সেটাকে ভায়োলেট করা হয়েছে, সেটার উপরে বলতে পারো আরবিট্রিলি বা ভুলভাবে, ইলিগালি, আনকনস্টিটিউশনালি আমার ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আর্টিকেল 32 ইউজ করে সুপ্রিম কোর্টে পারি যেতে, এবং সুপ্রিম কোর্ট 5টা রিটের দ্বারা, সেই রিটগুলো কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সোশিওরারি, কিউরন্টো। এই 5টা রিটের দ্বারা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেটিকে রিভিউ করে দেখবে যে ওয়েদার যে আমাদের ফান্ডামেন্টাল রাইটটা রয়েছে সেটাকে আরবিট্রারিলি কারা হয়েছে কিনা, আনকনস্টিটিউশনালি কারা হয়েছে কিনা। এবং সুপ্রিম কোর্ট এই 5টা রিটের দ্বারা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেটিকে আবার কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেবে। তো আর্টিকেল 32-তে আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমাদের ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করাতে পারি। এবং আর্টিকেল 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা কিন্তু হাইকোর্টে গিয়েও আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেটিকে কিন্তু এনফোর্স করাতে পারি। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবে, যারা বাংলায় পড়বে তাদের জন্য কিন্তু বাংলায়ও লেখা রয়েছে। আর যেখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ডক্টর B.R. আম্বেদকর, যিনি কনস্টিটিউশনের যিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, যিনি তোমরা জানোই, এটা বলার কিছু নেই যে যিনি আর কি কনস্টিটিউশন মেকার বলা যেতে পারে। তো তিনি এই আর্টিকেল 32টাকে এতটাই ইম্পর্টেন্ট ভাবেন, তিনি আর্টিকেল 32টাকে আত্মা এবং তার সাথে সাথে হৃদয়, হার্ট অ্যান্ড সোল অফ দ্য সংবিধান মানে কনস্টিটিউশন বলে কিন্তু তিনি স্বীকারোক্তি দিয়েছেন। তাহলে এবারে আর বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি প্রথম যে আমাদের ফান্ডামেন্টাল রাইটের যে রিটটা রয়েছে, প্রথম দুটো, একটা হচ্ছে হেভিয়াস কর্পাস, একটা ম্যান্ডেমাস। আগে এই দুটো আমরা বুঝবো, পরবর্তীকালে বাকিটা বুঝবো। তাহলে দেখো হেভিয়াস কর্পাস, দেখো তাহলে হেভিয়াস কর্পাস মাথায় রাখবে, এই যে ওয়ার্ডগুলো, হেভিয়াস কর্পাস হোক, ম্যান্ডেমাস হোক, সোশিওরারি হোক, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাটিন ওয়ার্ড, প্রত্যেকটার ইংলিশ মানে কিন্তু ভালো করে পড়বে। তোমাদের পরীক্ষায় যে কোনো একটা রিটকে দিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ইংলিশ
মানেটা কি, যেরকম হ্যাভিয়াস কর্পাস ইংলিশ মানেটা দেখো টু হ্যাভ আ বডি বা টু হ্যাভ দ্য বডি। এবার এটা দেখো কেন ইস্যু হয়, তাহলে একটুখানি লক্ষ্য করো যে আজকে মনে করো যে ভালো একটা ওয়েদার রয়েছে, তো এই ওয়েদারে আমি আমার বন্ধু বান্ধবীর সাথে ঝিলের ধারে বসে আড্ডা মারছি, হঠাৎ করে কোনো পুলিশ অফিসার আমাকে আটক করে নিল, ডিটেন করে নিল। তো এই যে ডিটেনশনটা করলো, এখানে তোমার ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হলো, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আর্টিকেল 19 আমার ভায়োলেট হলো। তো আমি সুপ্রিম কোর্টের কাছে যাব আর্টিকেল 32-তে, আমি সুপ্রিম কোর্টকে গিয়ে বলবো আমার যে মৌলিক অধিকারটা রয়েছে সেটা কিন্তু ভুলভাবে খর্ব করা হয়েছে। সুপ্রিম কোর্ট সেটাকে পুনর্বিবেচনা করে দেখবে, রিভিউ করে দেখবে, সেই যে পুলিশ অফিসার বা সেই যে ডিটেইনি যে আমাকে ডিটেইন করেছে, আটক করেছে, তাকে ডেকে পাঠাবে, তাকে জিজ্ঞেস করবে যে কিসের ভিত্তিতে আপনি অ্যাটেন্ড করেছেন, এনারা কোন ফান্ডামেন্টাল রাইটকে উল্লঙ্ঘন করেছে, এনারা কোন ইলিগাল কোন ওয়েটা নিয়েছে যে যার জন্য আপনি ডিটেইন করেছেন, কোন গ্রাউন্ডে আপনি অ্যারেস্ট করেছেন। যদি সেই পুলিশ অফিসারটা র্যাশনাল বা যৌক্তিক জবাব না দিতে পারে তাহলে তাকে করা হবে সাসপেন্ড, আমাকে করা হবে ফ্রি। এবং মাথায় রাখবে যে যে আর কি আমাকে ডিটেইন করছে তাকে কিন্তু 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে, এটাও কিন্তু হেভিয়াস কর্পাস বলছে। তাহলে হেভিয়াস কর্পাসটা কি জিনিস, কোন রকম আরবিটারি ডিটেনশন বা কোন রকম কোন গ্রাউন্ডে কাউকে কিন্তু যেন তেন প্রকারে আটক করা যাবে না, ডিটেইন করা যাবে না। যদি তার কাছে ঠিক রিজন না থাকে, ঠিক গ্রাউন্ড না থাকে, সেই ডিটেনশনটা যদি ইল্লিগাল হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এবং আমার ফান্ডামেন্টাল রাইট আমাকে ফিরিয়ে দেবে ইন কেস অফ ইল্লিগাল ডিটেনশন আন্ডার কোন রিট, হেভিয়াস কর্পাস। ওকে, এবারে আমি চলে যাচ্ছি দেখো দ্বিতীয়টায়, ম্যান্ডেমাস। ম্যান্ডেমাসের ইংলিশ অর্থটা কি, উই কমান্ড। এবার দেখো এইখানে একটা জিনিস যেটা হয়তো আমাদের সাথে অনেকই হয়েছে, যে আমরা কোনো একটি সরকারি দপ্তরে গেছি, তো কোনো সরকারি অফিসিয়াল আমাদের কাজ করছে না বা আমাদের কাজ করতে রিফিউজ করছে বা আমাদের কাজ করতে অনেক সময় লাগাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই পাবলিক অফিসিয়ালের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারি। এইখানেও কিন্তু আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, কারণ এখানে কিন্তু রয়েছে যে আর্টিকেল 19-এ যে এক ধরনের আর্টিকেল 19 বলো বা আর্টিকেল 21 বলো, যেখানে রাইট টু ইনফরমেশন রয়েছে, গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিজে যে সিটিজেনদেরকে সাপোর্ট করতে হবে এটাও কিন্তু রয়েছে। তো কোনো পাবলিক অফিসিয়াল যদি তার কাজ করতে না চায় বা তিনি কাজ করতে বারণ করেন বা তিনি কোনো প্রকার আমাদের কাজ করতে ফেলিয়ার হয়ে যান, তাহলে আমি কিন্তু আর্টিকেল 32-তে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি। সুপ্রিম কোর্ট যদি ইস্যু করে দেয় ম্যান্ডেমাস, তাহলে সেই পাবলিক অফিসিয়ালকে ডেকে পাঠাবে, তাকে কমান্ড দেবে যে পাবলিকের কাজ করতে আপনার এত দেরি কেন লাগছে, পাবলিকের কাজ করতে আপনি রিফিউজ কেন করছেন, কেন পাবলিকের কাজ করতে আপনার ফেলিয়ার হলো। সেই ক্ষেত্রেও তার কাছে যদি কোনো যোগ্য জবাব না থাকে তাহলে তার এগেনস্টেও কিন্তু অ্যাকশন নেওয়া হতে পারে। তাহলে এই হচ্ছে আমার দুখানা, হ্যাবিয়াস কর্পাস এবং ম্যান্ডেমাস, এটা যেন মাথায় রাখবে। এবার আমি চলে যাচ্ছি দুটো আলাদা বলতে পারো, প্রায় একই, একটু থিন লাইন অফ ডিফারেন্স রয়েছে, তো ডিফারেন্সটা আমরা বুঝবো। তো প্রথমটা হচ্ছে প্রহিবিশন, দ্বিতীয়টা হচ্ছে সোশিওরারি। আগে আমি তোমাদেরকে সোশিওরারিটা বোঝাচ্ছি, তারপরে প্রহিবিশনটা বোঝাচ্ছি। তো সোশিওরারির যে ইংলিশ যে মিনিংটা রয়েছে সেটা মানে কি, টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড। এবার দেখো এটি কিন্তু ইস্যু করা যায়, মানে কোনো হায়ার কোর্ট কোনো লোয়ার কোর্টের বিরুদ্ধে ইস্যু করতে পারে বা কোনো হায়ার কোর্ট কোনো ট্রিবিউনালের বিরুদ্ধেও কিন্তু এটি ইস্যু করতে পারে। তাহলে কোনো জুডিশিয়াল অথরিটি, কোয়াসি জুডিশিয়াল অথরিটির এগেনস্টে কিন্তু এটি ইস্যু করা যেতে পারে। তাহলে এটা আমরা সহজ অর্থে বুঝবো, একটুখানি ব্যাপারটা দেখো। তাহলে কোনো সুপ্রিম কোর্ট আমি লিখছি না, সুপ্রিম কোর্টটা লেখা ঠিক হবে না। তাহলে কোনো হায়ার কোর্ট কোনো লোয়ার কোর্টকে বলছে যে আপনাদের যে পাস্ট মামলাগুলো রয়েছে, যে পাস্ট মামলাগুলো রয়েছে সেটা আমাদের কাছে পাঠান। কেন? তার কারণ সেই মামলার আমরা রিভিউ করে দেখব, সেই মামলার আমরা পুনর্বিবেচনা করে দেখব, রিভিউ করে দেখব, এবং আমরা যদি রিভিউ করে পাই যে সেই মামলাটায় এরর অফ ল হয়েছে, এরর অফ ল বলতে মামলাটা হয়তো আইনসঙ্গত দেয়া হয়নি বা মামলাটা জাজমেন্ট ঠিক দেয়া হয়নি
বা মামলাটার যে জাজমেন্ট রয়েছে সেখানে কিন্তু সেটা কনস্টিটিউশনের থেকে মিল খাচ্ছে না, আল্ট্রা ভাইরাস, সেক্ষেত্রে হায়ার কোর্ট সেই যে পুরনো রায়টা রয়েছে সেই রায়টাকে স্কোয়াশ করে দিতে পারে। স্কোয়াশ করে দেওয়া মানে ক্যান্সেল করে দেওয়া, এবং নতুন করে সেই মামলার কিন্তু রায় দিতে পারে, নিউ জাজমেন্ট কিন্তু দিতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, দুটো এক্সাম্পল দিই। দেখো প্রথমটা দেখো গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এই যে মামলাটা রয়েছে, এই মামলাটা কিন্তু জুডিশিয়ারি একটি অর্ডার দেয়, কিন্তু কেশবানন্দা ভারতী কেসে, আমি লিখেও দিচ্ছি, কেশবানন্দা ভারতী কেসে ভার্সেস স্টেট অফ কেরালাতে কি করা হয়, গোলকনাথের যে জাজমেন্টটা রয়েছে সেটাকে কিন্তু স্কোয়াশ করে দেওয়া হয়, ক্যান্সেল করে দেওয়া হয়। তার কারণ সেই ক্ষেত্রে জুডিশিয়ারি বোঝে যে গোলকনাথ কেসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা হয়তো ঠিক না, বা সেই জাজমেন্টটা হয়তো সংবিধান সম্মত না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জাজমেন্টটাকে ক্যান্সেল করে দিতে পারে এবং নতুন করে কিন্তু জাজমেন্ট দিতে পারে কোনো হায়ার কোর্ট লোয়ার কোর্টকে, যদি সেই অথরিটিটা দেয়। এমনকি তোমাদের এটাও বলে রাখি, সুপ্রিম কোর্টের কাছে কিন্তু নিজেরও ক্ষমতা রয়েছে যে তারা নিজের জাজমেন্টকেও কিন্তু রিভিউ করতে পারে, নিজের জাজমেন্টকেও কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করতে পারে। তাহলে কেশবানন্দা ভারতী কেসে এই যে গোলকনাথ জাজমেন্টটাকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং নতুন করে কিন্তু একটা রায় দেওয়া হয়। তোমরা যখন একে গোপালন ভার্সেস মেনকা গান্ধী কেসটা দেখলে তখনও কিন্তু এরকমই কিছু একটা দেখেছিলে, যে যেখানে মেনকা গান্ধী কেসে যে একে গোপালন কেসের যে জাজমেন্ট সেটাকে কিন্তু স্কোয়াশ করা হচ্ছে বিকজ অফ এরর অফ ল, মানে আইনটা সম্মত জাজমেন্ট কিন্তু দেয়া হয়নি। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সোশিওরারি। ওকে, এবার চলে আসছি আমি প্রহিবিশনে। দেখো প্রায় অনেকটা এক, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলছে যে আপনার কাছে যে মামলাটা এখন রয়েছে, আপনার কাছে যে মামলাটা এসছে, আপনার কাছে যে মামলাটা এসছে সেই মামলাটা আমাদের কাছে পাঠিয়ে দিন। সেই মামলাটার আমরা রিভিউ করব, এবং যদি আমরা দেখি যে সেই মামলাটা আপনার এখতিয়ারে পড়ছে না, বা সেই মামলাটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই কনস্টিটিউশনালি কোশ্চেন রয়েছে, সেখানে আমরা আপনাদের থেকে সেই মামলাটা নিয়ে নেব এবং আমরা হিয়ার করে বা রিভিউ করে নতুন করে জাজমেন্ট দেব। তাহলে এবার তোমাদের একটা প্রশ্ন হবে যে স্যার কি আলফাল বকছেন, তাহলে তো একটা রিটেই হয়ে যেত। যদি সোশিওরারি তো একই জিনিস, হায়ার কোর্ট লোয়ার কোর্টের কাছ থেকে পাস্ট মামলার রিভিউ চাইছে, পাস্ট মামলাটা চাইছে যাতে তারা রিভিউ করতে পারে, এবং যদি দেখে যে সেই মামলাটার কোনো ভুল রয়েছে তাহলে নতুন করে জাজমেন্ট দেবে। তাহলে ডিফারেন্সটা কি মাথায় রাখবে, খুব সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে। এইখানে দেখো জাজমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, জাজমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, তারপরে হায়ার কোর্ট লোয়ার কোর্টের কাছ থেকে কিন্তু রিভিউটা চাইছে, মানে সেই মামলাটাকে আবার শুনতে চাইছে। কিন্তু প্রহিবিশনে মাথায় রাখবে যে একটা কথা হয়তো তোমরা শুনেছো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি সর্দি লাগার আগেই আমি যদি প্রিভেনশন নিয়ে নিই তাহলে কিন্তু আমাকে আর ওষুধ খেতেই হবে না। তাহলে এখানে মামলাটা কিন্তু চলছে, মামলাটা কিন্তু চলছে, ইট ইজ কন্টিনিউইং। তো এই ক্ষেত্রে হায়ার কোর্ট লোয়ার কোর্টের কাছ থেকে কোনো মামলা যেটা চলছে, রায় দেয়া হয়নি, সেই মামলাটা কিন্তু হায়ার কোর্ট নিজের কাছে নিয়ে নিতে পারে, সেই মামলার রিভিউ করতে পারে এবং সেই মামলার কিন্তু জাজমেন্ট দিতে পারে। কেন? তার কারণ সেই মামলাটা হয়তো লোয়ার কোর্টের এখতিয়ারের মধ্যেই পড়ে না, বা তার পাবলিক ইম্পর্টেন্স অনেক বেশি, বা সেটার সাথে কোনো কনস্টিটিউশনাল কোশ্চেন জড়িয়ে রয়েছে। হায়ার কোর্টের মনে হচ্ছে এই জাজমেন্টটা লোয়ার কোর্ট না দিলেই ভালো, আমরা দিলেই ভালো। তাহলে এই হচ্ছে কিন্তু একটা বেসিক ডিফারেন্স মাথায় রাখবে প্রহিবিশনের মধ্যে, সোশিওরারির মধ্যে। সোশিওরারি মামলার কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, তারপরে হায়ার কোর্ট মামলাটা চাইছে। প্রহিবিশনে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে আটকাচ্ছে, ফরবিড
যদি আমরা প্রহিবিশনের ডেফিনেশনটা দেখি, দেখো টু ফরবিড, ফরবিড মানে আটকাচ্ছে, যে আপনারা এই মামলার রায় দেবেন না, তার কারণ এটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ছে না বা আপনার এখতিয়ারের ঊর্ধ্বে, এই যে আপনার এখতিয়ারের ঊর্ধ্বে, তাহলে সেই মামলাটা আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা সেই মামলাটা রিভিউ করে রায় দেব। তাহলে এই হচ্ছে কিন্তু প্রহিবিশন সোশিওডারির মধ্যে বেসিক একটা ডিফারেন্স। এবার চলে যাচ্ছি আমরা, দেখো লাস্টে আমাদের রিট কিউরন্টো খুবই ইম্পর্টেন্ট, আজকের দিনে দাঁড়িয়ে কিউরন্টো খুব ইম্পর্টেন্ট। কিউরন্টো জানার আগে ইংলিশ মানেটা দেখো, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। তার মানে কি? তার মানে কোনো পাবলিক অফিসিয়াল যে অফিসটা পেয়েছে, মানে সে যে চাকরিটা তিনি করছেন, সেই চাকরিটা তিনি লিগ্যাল ওয়েতে পেয়েছেন কিনা, আন্ডার হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। তার মানে কিসের ভিত্তিতে আপনি এই চাকরিটা পেয়েছেন, কোন কোয়ালিফিকেশন আপনার কাছে আছে যে আপনি এই চাকরিটা পেয়েছেন, কোন এক্সাম আপনি পাশ করেছেন যে আপনি এই চাকরিটা পেয়েছেন। তাহলে এই হচ্ছে কিউরন্টো, যেখানে কোনো নাগরিক কোনো পাবলিক অফিসিয়ালের যে অফিস, সেই অফিসের ক্লেমটা তার লিগ্যাল কিনা বা ইলিগ্যাল কিনা, এটা দেখার জন্য কিন্তু এই কিউরন্টো ইস্যু করা হয়। তোমাদেরকে বলি যে আমাদেরও কিন্তু হাইকোর্টে অনেক কেস চলছে, যেখানে অনেকেরই কিন্তু প্রায় চাকরি নিয়ে একটা টানাপোড়েন চলছে। ত্রিপুরা হাইকোর্টও কিন্তু রিসেন্টলি অনেকগুলো কেস দিয়েছে, যেগুলো অনেক চাকরি যারা অলরেডি সরকারি দপ্তরে চাকরি করছিলেন, কিন্তু তারা কোর্টকে জবাব দিতে পারেননি যে তারা কোন পরীক্ষাটা দিয়েছেন, তাদের মিনিমাম কোয়ালিফিকেশন আছে কিনা এই পোস্টটাতে বা এই পাবলিক পোস্টে বসার, সেটার কিন্তু তারা ঠিকমতো উত্তর দিতে পারেনি। এবং ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অনেকেরই চাকরি কিন্তু ক্যান্সেল করেছে। আমাদের কলকাতা হাইকোর্টও কিন্তু এরকম অনেক কেস রয়েছে, যেখানে কিন্তু অনেকের চাকরি প্লাস স্যালারিও কিন্তু তাদেরকে দিতে হয়েছে। তাহলে এই হচ্ছে কিউরন্টো, যেখানে কোর্ট ইনকোয়ার করে যে একটা লোকের লিগ্যালিটি, যে তার মিনিমাম যোগ্যতা আছে কিনা সেই পাবলিক পোস্টটাতে বসার ক্ষেত্রে। ওকে, তাহলে এই গেল আমার 5খানা কিন্তু রিট। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এগুলো বাংলাতেও লেখা আছে, যারা বাংলাতে পড়বে ওদের জন্য সব কিছুই আমি দিয়ে রেখেছি। আচ্ছা, এবার জাস্ট একটুখানি আমরা যখনই ফান্ডামেন্টাল রাইটস পড়ি, একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 32 পড়ে নিলাম, আর তো পড়ার আমার দরকার নেই। কিন্তু মাথায় রাখবে ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু আর্টিকেল 12 থেকে 35, নট 14 থেকে 32। হ্যাঁ, 14 থেকে 32 অবশ্যই ফান্ডামেন্টাল রাইটকে কভার করছে, কিন্তু তার যদি তুমি আর্টিকেলটা দেখো সেটা কিন্তু 12 থেকে 35। তাহলে 12 এবং 13 আমি আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর্টিকেল 12 হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা, আর্টিকেল 13 কোনো আইন যদি ফান্ডামেন্টাল রাইটকে ইনফ্রিঞ্জ করে তাহলে সেটাকে কিন্তু ক্যান্সেল করা যেতে পারে। এবং দেখো আর্টিকেল 33 কি বলছে। আর্টিকেল 33 হচ্ছে কোনো মিলিটারি পার্সোনালের ক্ষেত্রে, আজকে দেখো ফর এক্সাম্পল, এই যে মিলিটারি পার্সোনাল বলতে আমি কি বোঝাচ্ছি, বা আর্মড ফোর্স বলতে আমি কি বোঝাচ্ছি, মিলিটারি কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্যারামিলিটারি ফোর্স হতে পারে, বা কোনো ইন্টেলিজেন্স ব্যুরোর কোনো অফিসার হতে পারে, যারা আর কি আর্মড ফোর্সের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ফান্ডামেন্টাল রাইট দেয়া হয় না। যেরকম দেখো আর্টিকেল 19 আমাদের রয়েছে রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেশন, রাইট টু ফর্ম পলিটিক্যাল পার্টিজ, রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু অ্যাসেম্বল। তো এই যে কিছু রাইট তাদের কিন্তু দেয়া হয় না। কেন দেয়া হয় না? তার কারণ আজকে যদি আর্মড ফোর্সরা যদি নিজেদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন খোলে, সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে না। আজকে তারা কোনো একটা সেন্সিটিভ ইনফরমেশন মিডিয়াকে বলে দিল, সেটা কিন্তু ভালো হবে না। তাহলে তাদের ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল রাইটকে লিমিট করা হয়, যাতে দেশের ইন্টিগ্রিটি, ইউনিটিটা বজায় থাকে। তাহলে এই ক্ষেত্রে আর্মড ফোর্সের ক্ষেত্রে কিন্তু কিছু ফান্ডামেন্টাল রাইটকে দেয়া হয় না। এবার দেখে নাও আর্টিকেল 34। আর্টিকেল 34 কিছুই না, আর্টিকেল 34 হচ্ছে মিলিটারি শাসন। যখন আমাদের কান্ট্রিতে যদি এমন কোনো পরিস্থিতি হয় যেখানে মার্শাল রুল বা মিলিটারি শাসন যদি আমাদেরকে এনফোর্স করতে হয়, সেক্ষেত্রে কোন কোন ফান্ডামেন্টাল রাইট আমাদের থেকে কেড়ে নেওয়া হতে পারে, তার ক্ষেত্রে আর্টিকেল 34-এ বলা রয়েছে। এটা অবশ্যই ইন্ডিয়াতে এরকম পরিস্থিতি আশা করি কোনোদিনও আসবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এই মার্শাল ল বা মিলিটারি রুলের ব্যাপারে বেশি ভালো বলতে পারবে। তাদের তো কান্ট্রিতে এখনো অব্দি ডেমোক্রেসি নেই এবং পুরো দেশটাকেই কিন্তু মিলিটারি চালায়। তো এই কথাটাও কিন্তু বলা রয়েছে, ইন কেস যদি হয় সেক্ষেত্রে কিন্তু মিলিটারি এই ডিসিশনটা নেবে।
ওকে, এবার দেখো চলে আসছি আমি আর্টিকেল 35-এ। দেখো আর্টিকেল 35-এর যে প্রশ্ন সেটা কিন্তু WBCS 2023-এ কিন্তু এসছে। এবার এটা একটুখানি তোমাদের বোঝো আর্টিকেল 35টা কি বলছে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট গুলোকে অবশ্যই সেটার ইনফোর্স বা সেটাকে কিন্তু কোর্ট দেখছে যে ওয়েদার ফান্ডামেন্টাল রাইটটা লস্ট হয়েছে কি কারণ ব্যক্তির লস্ট হয়নি। কিন্তু এই যে ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেকশনটা দেওয়া, আজকে আর্টিকেল 17-এ আমরা দেখলাম যে অস্পৃশ্যতার কথা বলা রয়েছে, আর্টিকেল 23-তে আমরা দেখলাম যে ইমমরাল ট্রাফিকিং করা যাবে না, আর্টিকেল 24-এ আমরা দেখলাম চাইল্ড লেবার, যারা বাচ্চা রয়েছে 14 বছরের কম তাদেরকে দিয়ে কোনো ডেঞ্জারাস কাজ করানো যাবে না। তো এইগুলো তো প্রোটেকশন করতে হবে, এই রাইটগুলো তো না হলে তো খর্ব হবে। তাহলে সেক্ষেত্রে ল কে বানাবে যাতে রাইটগুলোকে প্রোটেক্ট করা যেতে পারে? অবশ্যই ল বানাবে কিন্তু পার্লামেন্ট। যেরকম আনটাচেবিলিটিতে প্রোটেক্ট করার জন্য কিন্তু আনটাচেবিলিটি অ্যাক্ট পার্লামেন্ট বানিয়েছে, ইমমরাল ট্রাফিকিং অ্যাক্ট কিন্তু পার্লামেন্ট বানিয়েছে, চাইল্ড লেবার অ্যাক্ট কিন্তু পার্লামেন্ট বানিয়েছে। তো এরকম ফান্ডামেন্টাল রাইটটাকে প্রোটেক্ট করার জন্য সেটিকে যেন হস্তক্ষেপ না করা হয়, হস্তক্ষেপ ঠিক বলবো না, সেটিকে যেন ভায়োলেট না করে কেউ, তার জন্য কিন্তু পার্লামেন্ট যে রয়েছে আমাদের সংসদ, তারা কিন্তু আইন বানাবে প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটের জন্য। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের আর্টিকেল 35-এ। ওকে, তাহলে আশা করি যে তোমরা বুঝে গেলে যে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। ওকে, আচ্ছা এবারে খুব তাড়াতাড়ি আমরা আমাদের মৌলিক কর্তব্য দেখে নেব। তাহলে ফান্ডামেন্টাল রাইট আমরা দেখলাম, ফান্ডামেন্টাল রাইটের সাথে সাথে আমাদের তো কিছু কর্তব্য পালন করতে হবে অ্যাজ আ ভারতীয় নাগরিক হিসেবে, কিছু আমাদের দায়িত্ব রয়েছে। তো যেরকম রাষ্ট্র এবং সংবিধান, ঠিক রাষ্ট্র না সংবিধান যেরকম আমাকে ফান্ডামেন্টাল রাইট অধিকার দিচ্ছে এবং সেটা সেফগার্ড করছে গার্জেন, তোমরা জানো সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে, জুডিশিয়ারি রয়েছে রাদার। তো সেখানে আমরা আজকে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি দেখব। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি USSR, তাই বলতে সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু একটা আমাদের কনস্টিটিউশন মেকাররা নিয়েছেন। এই যে ফান্ডামেন্টাল ডিউটি সেটা কিন্তু অরিজিনাল সংবিধানে ছিল না, এটা পরবর্তীকালে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত 42তম সংশোধনী আইন 1976-এ এটি সংবিধানে কিন্তু অ্যাড করা হয়। তাহলে প্রথমে অরিজিনাল কনস্টিটিউশনের উল্লেখ না থাকলেও পরবর্তীকালে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা কিন্তু অ্যাড করা হয়। আচ্ছা, একটি কমিটির রেকমেন্ডেশনে অ্যাড করা হয়। কমিটির নাম কি? কমিটির নাম হচ্ছে সরদার সোরন সিং কমিটি। তাহলে সোরন সিং কমিটির রেকমেন্ডেশনে মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে কিন্তু অ্যাড করা হয়। এবার চলে যাচ্ছি আমি, দেখো আগে আমাদের কিন্তু 10টা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে একটি নতুন ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে, যেখানে সেম টু সেমই যে 6 থেকে 14 বছরের বাচ্চার যে শিক্ষার দায়িত্ব রয়েছে সেটা কিন্তু তার গার্জেনদের কর্তব্য রয়েছে, তার প্যারেন্টসের কর্তব্য রয়েছে। এটি রয়েছে পার্ট 4A তে, মানে ফান্ডামেন্টাল ডিউটি পার্ট 4A তে রয়েছে, আর্টিকেল 51A তে রয়েছে। আগে 10টা ফান্ডামেন্টাল রাইট থাকলেও 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নতুন ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছে এবং এজন্য এখন 11খানা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। আচ্ছা, কি কি ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে আমরা দেখে নেব। তাহলে আমাদের প্রথমে রয়েছে যে আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধানের যে মূল যে আমাদের কি বলবো তোমাদের, মানে সংবিধানের যে মূল প্রতিষ্ঠা যে আদর্শগুলো রয়েছে সেইগুলিকে আমাদেরকে ফলো করতে হবে। তার সাথে সাথে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত যেন আমরা সবসময় সম্মান করি। 2 নম্বর দেখে নাও কি বলা হচ্ছে, যে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা আমাদের ফ্রিডম ফাইটার্স, তাদের যে আইডিয়া, তাদের যে অনুপ্রেরণাটা রয়েছে তাতে যাতে সবসময় আমরা অনুপ্রাণিত হই এবং আমরা আমাদের জীবনেও যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামদের যে ইডিওলজি এটাকে যেন আমরা মেনে চলি। তাহলে এইটাই বলা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামীর যে অনুপ্রেরণা, তাদের যে এত সংগ্রাম, সেটিকে যেন আমরা সর্বদা মনে রাখি এবং আমাদের ভাবনাও যাতে তাদের মতো করেই হয়। এবারে দেখো 3 নম্বর কি বলছে, ভারতের সার্বভৌমত্ব, ভারতের একতা এবং ভারতের অখণ্ডতা যাতে সবসময় আমরা রক্ষা করতে পারি, যাতে সবসময় আমরা সেটাকে আপহোল্ড করে রাখি।
4 নম্বর দেখো কি বলা হচ্ছে, 4 নম্বর বলার হচ্ছে যে যখনই ভারতের বিপদ হবে বা দেশ রক্ষার ক্ষেত্রে যখনই আমাকে ডাকা হবে, যেন আমি আমার যে সার্ভিস রয়েছে ভারত মাকে দিতে পারি, বা বলতে পারো যে ডিফেন্ড দ্য কান্ট্রি। ডিফেন্ড দ্য কান্ট্রি মানে যদি যুদ্ধের সময় আমাকে ডাকা হয় তাহলে আমি যেন সেই ক্ষেত্রে প্রস্তুত থাকি। আমাদের 5 নম্বরটা দেখো, সেটা হচ্ছে ভ্রাতৃয়তা। দেখো আজকে ভারত সেখানে ভিন্ন জাতি রয়েছে, ভিন্ন ভাষা রয়েছে, ভিন্ন স্থানের লোকেরা রয়েছে, কিন্তু সবার মধ্যে কিন্তু একটা ভ্রাতৃয়তা রয়েছে। আমরা কিন্তু সবার প্রথমে ভারতীয়, তারপরে হয়তো আমরা নিজ নিজ আমাদের কিছু ডাইভার্সিটিস রয়েছে, কিন্তু প্রথমে আমরা কিন্তু ভারতীয়। তো এই যে ভ্রাতৃয়তা, এটা কিন্তু যেন আমরা সবসময় রক্ষা করি, যেন আমরা নিজেদেরকে আগে ভারতীয় হিসেবে চিনি। নেক্সট চলে আসছি আমি, দেখো 6 নম্বরে বলছে যে আমার যে দেশের যে সংস্কৃতি রয়েছে, আমার দেশের যে ঐতিহ্য রয়েছে, সেইগুলোকে যেন আমি সব সময় রক্ষা করি, সেইটাকে আমি যেন সব সময় প্রোটেক্ট করি। তাহলে আমাদের দেশের যে ভ্যালুয়েবল যে সংস্কৃতি, ঐতিহাসিক মূল্য রয়েছে, সেইগুলিকে সংরক্ষণ করার কথা বলা হচ্ছে। 7 নম্বরে দেখো আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, যে প্রকৃতি পরিবেশ রয়েছে, যেগুলো আমরা দেখেছি ফরেস্টে, লেকসে, রিভার্সে, ওয়াইল্ড লাইফে বা এক্সটিংক্ট যে ক্রিচার্স গুলো রয়েছে, সেইগুলোকে বাঁচানো, প্রোটেক্ট করার কথা কিন্তু এখানে বলা রয়েছে। 8 নম্বরে দেখো অনেক দিন অবধি আমরা কিন্তু একটা সুপারস্টিশনে বিলিভ করেছি। আমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমরা সায়েন্টিফিক লাইন্সে ভাবিনি, এখনো হয়তো অনেকেই সায়েন্টিফিক লাইন্সে ভাবতে চায় না। তো সেখানে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক বিকাশ কিন্তু আমাদের দরকার রয়েছে, যেন আমরা মানব ধর্মে বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেইছেন যে মানব ধর্মের কিন্তু ওপরে কিছু নেই। এবং এই যে করোনার সময়, যে আজকে আমরা ফার্স্ট ওয়েভে তো সবারই একটা ভয় ছিল, সেকেন্ড ওয়েভে অনেকজনই আমি দেখেছি যে তারা কিন্তু একে অপরের হেল্প করেছে। তো এটাই তো মানবতা, এটাই তো মানব ধর্ম। এবং যাতে আমরা বৈজ্ঞানিক ভাবনায় ভাবিত হই, যাতে সবকিছু আমরা একটা বৈজ্ঞানিক লেন্সের আধারে দেখি, আধুনিকতাকে আমরা যাতে নিজের লাইফের মধ্যে আনতে পারি। তাহলে এই কথা বলা হচ্ছে 8-এ। 9 কি বলা হচ্ছে, আমাদের যে পাবলিক প্রপার্টি রয়েছে সেটিকে সেফগার্ড করা এবং কোনো রকম হিংসার পরিবেশ যাতে আমরা না তৈরি করি। 10 নম্বর কি বলা রয়েছে, 10 নম্বর বলা রয়েছে যে আজকে যদি কোনো ব্যক্তি যদি নিজে কোনো একটা প্রফেশনে যদি ভালো করে, তাহলে কালেকটিভলি কাদের নাম হচ্ছে, কাদের গর্ব? ভারতীয়দের গর্ব। আজকে দেখো এই যে নীরজ চোপড়া থেকে শুরু করে বিরাট কোহলি, যেখানে নীরজ চোপড়া যায় আজকে কিন্তু গোল্ড জিতে আনে, অলিম্পিক্সে হোক না কেন বা এশিয়ান গেমসে হোক না কেন। বিরাট কোহলি বুঝতেই পারছো ইন্ডিয়ার কত বড় ব্যাটসম্যান। তো তাদের যে অ্যাচিভমেন্টটা, সেটা কিন্তু গোটা ভারতের অ্যাচিভমেন্ট, গোটা ভারতের কিন্তু তারা গর্ব। ওকে, তাহলে এই কথাটা বলা হচ্ছে। 11 নম্বরে কি বলা হচ্ছে যে 6 থেকে 14 বছরের বাচ্চার যে শিক্ষার দায়িত্ব আগে তার গার্জেন বা প্যারেন্টসদের কিন্তু নেওয়া উচিত। ওকে, আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলি যে ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট কিন্তু বিচারযোগ্য, সেটা কিন্তু জাস্টিসিয়েবল এবং সেটা কোর্টে এনফোর্সিয়েবলও। কিন্তু মাথায় রাখবে যে ফান্ডামেন্টাল ডিউটির কিন্তু কোনো লিগ্যাল ভ্যালিডিটি নেই। তাহলে এটা এনফোর্সিয়েবল এবং এটা কিন্তু নন জাস্টিসিয়েবল এবং এটার কোনো কিন্তু পলিটিক্যাল গ্রাউন্ড নেই। এটা একটা বলতে পারো মরাল এবং এথিক্যাল গাইডের জন্য দেয়া হচ্ছে সমস্ত নাগরিকদের জন্য। নেক্সট, এটা আমি তোমাদের লিখে দিয়েছি, যারা একটুখানি ডিটেলসে সাবক্লস হিসেবে পড়তে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এখানে দেখো ভার্মা কমিটি, আমরা সরণ সিং কমিটি পড়লাম। ভার্মা কমিটির একটু কথা বলি। ভার্মা কমিটি আইডেন্টিফাই করেছে যে কিছু যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো রয়েছে সেইগুলোতে ইতিমধ্যেই কিন্তু কিছু লস তৈরি করেছে পার্লামেন্ট। যেরকম জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতকে যদি অপমান না করা হয় তার জন্য ন্যাশনাল অনার অ্যাক্ট রয়েছে। সিভিল রাইটস আমাদের রয়েছে যাতে আমরা ভায়োলেন্স বা পাবলিক প্রপার্টি নষ্ট না করি। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট রয়েছে, ফরেস্ট বা এনভায়রনমেন্টকে কনজার্ভ করার জন্য অ্যাক্ট রয়েছে, আনলফুল অ্যাক্টিভিটি যাতে না করি তার জন্য কিন্তু অ্যাক্ট রয়েছে। তো এই যে অ্যাক্টগুলো রয়েছে যেগুলো ফান্ডামেন্টাল ডিউটিতে অলরেডি রয়েছে সেটা আইডেন্টিফাই করেছে ভার্মা কমিটি। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই যে ডিউটি টু পে ট্যাক্স এটা দিতে হলেও
এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে না, এবং রাইট টু ভোট মানে ডিউটি টু ভোট এটাও কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে আমাদের পড়ে না। কিন্তু মাথায় রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে এটা নন জাস্টিসিয়েবল হলেও কোর্টের কাছে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি যদি তোমার কেউ না হার্ম করে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না, কারণ এটা কিন্তু বিচারযোগ্য না। কিন্তু পার্লামেন্ট অনেক সময় আইন আনতে পারে, আইন আনতে পারে যাতে যাতে ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে এনফোর্স করা যায়। তো এই হচ্ছে আমাদের গোটা আজকের আমরা সিরিজটা পড়লাম, যেখানে আমরা ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি পড়লাম। পরবর্তী ক্লাসে আমাদের আবার তোমাদের সাথে দেখা হবে, যেখানে আমরা হয়তো ডিপিএসপির একটা ক্লাস নিয়ে আসবো। তাহলে চলো, থ্যাংক ইউ আজকের জন্য। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। পরবর্তীকালে আবার দেখা হবে। থ্যাংক ইউ।